আদার্স যে ব্যাপার আছে সেগুলো আমরা কি নিয়ে ক্লাস করবো সেটা আমাদের জানার প্রয়োজন আছে। তো যেহেতু আজকে একটু অরিয়েন্টেশন ক্লাস, আমরা একটু পরিচিত হয়ে নিব। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে সাইদ আমিন। আমি প্রফেশনাল ভাবে একজন ওয়েব ডেভেলপার, ডিজাইনার। আপনাদের ক্লাসটা নিব ইনশাআল্লাহ 1 মাস আপনার সাথে আছি। স্যার কাইন্ডলি যদি আরেকটু লাউডলি বলতেন স্যার, ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না তো। আমার এখানে আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, একটু সমস্যা এটা। ল্যাপটপে ক্লাস নিচ্ছিলাম, এখানে ল্যাপটপের ফ্যানের সাউন্ডটা চলে আসে। এজন্য আমি মাউথ স্পিকারটা একটু মিউট, মানে একটু সেনসিটিভিটি কমিয়ে নিয়েছি। আপনাদের থেকে একটু সাউন্ডটা বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমি যদি সেনসিটিভিটি বাড়িয়ে দিই তাহলে নয়েজ আসবে, এই কারণে কমিয়ে দিয়েছি। তারপরে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমি একটু আপনাদের সাথে পরিচিত হইনি, এটা খুব ভালো হয় আমি একটু সবার সাথে পরিচয় হইনি। আমি বললাম অলরেডি আমি সাইদ আমিন আপনার ক্লাস নিব, এবং আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ডাটা এন্ট্রির সাথে অনেকদিন যাবৎ আমি কানেক্টেড। তারপরে ডিজিটাল আইটির সাথে অনেকদিন যাবৎ কানেক্টেড। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু পরিচয় নিই। এনামুল হক, এনামুল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন এবং কি করেন? আমি মোহাম্মদ এনামুল হক, নেত্রকোনার মদন থেকে। আমি একজন আলিয়া মাদ্রাসার টিচার। কোন কিসের ক্লাস নেন আপনি? আমি কৃষিতে ঢুকেছি আমি। আচ্ছা, কৃষি কৃষি টিচার। জি, আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আচ্ছা, আনিক আহমেদ, আনিক ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আনিক না, সরি, অনিক আহমেদ। আচ্ছা, অনিক আহমেদ, সরি। আপনি কোথা থেকে বলছেন এবং কি করেন? আমি পাবনা থেকে বলতেছি। আমি পাটনা থেকে। আচ্ছা এখন আমি জবলেস, বেকার। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। তারপরে এখানে দেখতে পাচ্ছি ফৌজিয়া ম্যাডাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ম্যাডাম কোথা থেকে বলছেন এবং কি করেন? আমি স্যার ধানমন্ডি থেকে বলছি। কিছু করছি না, জবলেস। ধানমন্ডি কোথা থেকে, কত নম্বর থেকে বলছেন? ধানমন্ডি জিকাতলার দিকে। জিগাতলা থেকে। আমাদের অফিসও ধানমন্ডি, ধানমন্ডিতে একদম কাছেই। সেই হিসাবে তো কাছে আপনি আপনি প্রতিবেশী বলা যেতেই পারে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। মেহেদী হাসান ভাই শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন এবং কি করেন? আমি ঢাকা মিরপুর থেকে বলছি, মিরপুর থেকে। আর আমি আচ্ছা, আপাতত জবলেস। আচ্ছা। তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেকের নাম নেই, নামটা একটু চেঞ্জ করে নিই। যেমন ডিভাইসের নাম দেখতে পাচ্ছি, কোডিং নাম দেখতে পাচ্ছি, এটা নামটা একটু চেঞ্জ করে আমরা একটু নামটা দিয়ে নিই। নাহলে আমি যদি বলি আপনাদের যে স্যামসাং কথা বলেন, রেডমি কথা বলেন, তাহলে বিষয়টা কিন্তু খারাপ দেখায়। এই জন্য আমরা একটু নামটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? নিলয় ভাই শুনতে পাচ্ছেন? নিলয় সরকার। আচ্ছা, আমরা যেহেতু জুমে ক্লাস করতেছি, মাউথ স্পিকারটা আনমিউট করে কথা বলতে হবে। আপনার মিউট করা, হ্যাঁ ঠিক। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন, কি করেন? আমি গোপালগঞ্জ থেকে। আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। গোপালগঞ্জ কোথা থেকে? সদর। নাম কি, এলাকার নাম কি বা গ্রামের নাম কি? আর এটা হচ্ছে চাঁদমারি। চাঁদমারি, গোপালগঞ্জ। আমি হচ্ছে প্রফেশনাল, আমি হচ্ছে খুলনার ছেলে, কিন্তু এখানে আসছি এটা ইসের জন্য, বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে বাড়ি কি গোপালগঞ্জে নাকি খুলনায়? খুলনা পরপারে, পিটিআই। খুলনার কোথায়? পিটিআই। পিটিআই মোড়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমিও খুলনার ছেলে, আমি নতুন বাজারের। এবং আপনি গোপালগঞ্জ বললেন, গোপালগঞ্জে আমার হোম ডিস্ট্রিক্ট বলা যেতে পারে। আমার আব্বা আম্মা দুইজনই গোপালগঞ্জে, সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে তামজিদ, আইফোন দেওয়া আছে। ম্যাডাম আপনার নাম কিন্তু দেওয়া নেই, আপনার মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। তারপরে জি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম হচ্ছে সোনিয়া খানম, আমি মিরপুর থেকে বলছি। আচ্ছা, আমি এতদিন জব করেছি, কিন্তু আগামী মাসের 1 তারিখ থেকে আর জব করছি না। ম্যাডাম এই নামটা একটু চেঞ্জ করে নেন, এখানে নাম যেহেতু নেই, নামটা একটু রিনেম নাম অপশন আছে উপরে, নামটা একটু রিনেম করে নিন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গ্যালাক্সি J6 নাম নেই, নামটা একটু রিনেম করে নেন। জি, মজনু ভাই, মেবি এমডি মজনু। আচ্ছা, ওয়ালিউর রহমান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কি করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলিয়া রহমান, মাগুরা থেকে বলছি।
মাগুরা থেকে। জি জি। আচ্ছা, কি করেন আপনি? আমি হলো একটা স্কুলের টিচার, হেড স্কুল টিচার। দুইজন স্কুল টিচার আজকে পাওয়া গেল। আপনি ডাটা এন্ট্রি সম্পর্কে কি বুঝেন একটু বলেন তো? মাধ্যম জি। ডাটা এন্ট্রি দ্বারা আপনি কি বুঝেন একটু আমাকে বলেন তো? আসলে আমি তেমন কিছু জানি না, ঠিক আছে। আর নতুন নতুন বিষয়ের প্রতি একটু আগ্রহ আছে, তাই এই জন্য ভাবলাম যে দেখলাম আপনাদের ওয়েবসাইটে, দেখলাম দেখে একটু অ্যাপ্লাই করলাম, পরে দেখি যে কিছু আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। তাই না। বিষয়টা হচ্ছে আমরা শেখার জন্য আসছি, নো প্রবলেম, আমরা এখানে শিখবো। এবং ফ্রাঙ্কলি ভাবে যদি বলি সেটা আরো ভালো, আমরা এখানে শেখার জন্য আসছি। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি কোশ্চেন করবেন, আর আমরা ফ্রেন্ডলি ভাবে শিখবো। তো সেক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নেই। যদি কেউ কিছু না পারি, যে আমি এটা পারতেছি না, এটা আমি জানতে চাই, কোশ্চেন করতে কোনো দ্বিধা নাই। যে আমি কোশ্চেন করবো, আমি পারি না, আমার কোনো হেজিটেশন ফিল করা যাবে না। আমরা সরাসরি ভাবে কোশ্চেন নিব। আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব যে আপনারা একটু বলেন। কারণ আমি ক্লাসের ভিতরে যদি স্টুডেন্টরা চুপচাপ থাকে, আমি এইটাতে বরং আমি বিরক্ত বোধ করি। আপনারা বরং কোশ্চেন করেন, করে আমাকে বিরক্ত করে দেন, সেটা আমার জন্য পজিটিভ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, মুস্তফা খান, মুস্তফা শুনতে পাচ্ছেন? আপনি আমার সিনিয়র, আমি কি বলবো বুঝতে পারছি না। জি ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন আপনি? আমি স্যার মিরপুর থেকে। মিরপুর থেকে? সবই তো মিরপুর আজকে। সবাই মাত্র কি করেন আপনি? ব্যবসা। ব্যবসা করেন, যাক মাশাআল্লাহ, পরিচয় অনেক ভালো লাগলো। আরো অনেকে কানেক্ট হচ্ছেন দেখতে পাচ্ছি নতুন নতুন। তারপর অনেকে আছেন যারা অলরেডি আছেন। জহিরুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাহমুদ নাহিদ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? না না, এখন তো খাইছে। আচ্ছা, সিগদা ম্যাডাম শুনতে পাচ্ছেন? সিগদা ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি। ম্যাডাম কোথা থেকে বলছেন, কি করেন? আসসালামু আলাইকুম, আমি তালতলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কি করেন ম্যাডাম? আমি এখন কিছু করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের অনেকের সাথে পরিচয় হলাম, আরো অনেকের সাথে পরিচয় হলো। হ্যাঁ, নাহিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মোহাম্মদ নাহিদ। আচ্ছা, আমি আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে নিব। জি, আপনার নেট থেকে কথাটা একটু বাধা বাধা আসতেছে, সামহাও কোনো কারণে কাটা কাটা আসতেছে, এজন্য। জি, আমি একটু নেটের কম, নেটের মধ্যে আছি, সেটা ঠিক হয়ে যাবে। আমি একটু রংপুরে তো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরো অনেকে আছেন, আমি সবার সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে নিব। আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম ক্লাসই হলো ওরিয়েন্টেশন, তো আমরা সবার সাথেই পরিচয় হওয়াটা জরুরি। আমি আমার যারা নতুন কানেক্ট হয়েছেন তাদেরকে আরো একবার বলি, আমি সাইদ আমিন আপনাদের ক্লাসটা নিব কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। আপনাদের সাথে 1 মাস আছি, 8টা ক্লাস আমরা পাবো। তার ভিতরে আমাদের যে কনসেপ্ট, আমরা সেটা ডিজিটাল আইটি, ডাটা এন্ট্রি যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু জুমে ক্লাস করতেছি, আমরা জুমের একটু ফলো আপ করি জুমের বিষয়টা। আমরা জুমে ক্লাস করব, আমরা সবাই ক্লাসের সময় একটু খেয়াল করে মাউথ স্পিকারটা মিউট করে দিবে। যদি মিউট করে না নেই তাহলে কিন্তু আপনাদের বিপদ, আপনাদের ঘরের একটা কথা কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু একটা দৃষ্টিগত একটা ব্যাপার হয়ে যাবে যে আপনাদের পার্সোনাল কোনো কথা বা আপনাদের ঘরের পাশের ঘরের কোনো কথা, এগুলো মাউথ স্পিকার ক্যাচ করে নেয়। তো এইগুলো যেন আমাদের এখানে না আসে, এবং আমাদের যদি এটা আসে ক্লাসের পরিবেশটাও নষ্ট হবে। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় মাউথ স্পিকারটা মিউট করে নেওয়ার। কথা যদি বলতে হয়, আমি তো সুযোগ দিব আপনাদের, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই মাউথ স্পিকার আনমিউট করে কথা বলবেন। কথা হয়ে গেছে, বেশ, আবার এটা মিউট করে দেন, না হলে কিন্তু একটা প্রবলেম হবে, মানে ক্লাসের পরিবেশটা নষ্ট হবে। এটা একটু খেয়াল করি। ইন্টারনেট যদি স্লো থাকে তাহলে ভিডিওটা অফ করে দিবেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে ইন্টারনেট, তাহলে ভিডিওটা রাখতে পারেন। আমি সবাইকে বলি না যে আপনার ভিডিওটা অফ করে দিবেন। আচ্ছা, তারপরে এখানে যদি মনে করেন যে আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, মাউথ স্পিকারগত কোনো প্রবলেম, তো সেক্ষেত্রে কথা না বলে চ্যাট বক্স আছে, নিচে চ্যাট বক্স আছে, আপনার সরাসরি চ্যাট বক্সে আমাকে মেসেজ করতে পারবেন। জি, আমরা সবাই একটু চ্যাট বক্সে যদি কোনো প্রবলেম ফেস করি, চ্যাট বক্সে মেসেজ করব। যদি কোনো কিছু জানতে থাকে, যে আমি কথা বলতেছি বাট আপনার মনে হচ্ছে কোনো একটা বিষয় আপনার জানার প্রয়োজন আছে, তো আপনার এখানে রাইজ ইউর হ্যান্ড অপশন আছে। আপনি রাইজ ইউর হ্যান্ড করলে আমি এখানে দেখতে পাবো, যেমন এখানে পুষ্পিতা ম্যাডাম রাইজ ইউর হ্যান্ড করছেন, আমি দেখতে পাচ্ছি।
যদি কেউ করেন তো আমি তাকে সুযোগ দেবো কোয়েশ্চেন। এমনিতেই আমাদের কোর্সে আমি আপনাদের কোয়েশ্চেন করবো যে আপনারা বুঝতে পারছেন কিনা, এবং আমাকে সময় দিলে আমি সবকিছু, আমাদের মডিউলটা অলরেডি ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে মডিউলটা ওপেন করা আছে। এই মডিউল অনুযায়ী আপনাদের ক্লাস হবে বা আলোচনাগুলো হবে। তো এইটা একটা বিষয়। আমরা অবশ্যই যেটা করব, আমাকে জি ওকে, হ্যাঁ আমি মেসেজ পেয়েছি। একটা ল্যাপটপের সাউন্ড আসছে, এটা আমি বললাম আপনাদের যে আমার ল্যাপটপ থেকে একটু সাউন্ড আসতেছে। আমি একটু যদি সেন্সিটিভিটি একটু কমিয়ে দিই তাহলে শব্দটা কমে যাবে, কিন্তু তাতে আমার কথার সাউন্ডও কমে যাবে, এই একটা বিষয়। এটা ল্যাপটপের সাউন্ড। আমি ডেস্কটপে ক্লাস নিলে এটা সমস্যাটা হতো না, যেহেতু ল্যাপটপে ক্লাস নিচ্ছি আপাতত একটু প্রবলেমটা দেখেন। আশা করি শব্দটা শুনেন, ওদিকে ফোকাস যদি অনেক ক্রিটিক্যাল না হয় তাহলে ফোকাস না দেওয়ার চেষ্টা করি, কারণ শব্দটা ল্যাপটপে থাকবেই যেহেতু ল্যাপটপে ফ্যানটা চলতেছে। আচ্ছা হ্যাঁ, পুষ্পিতা ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, ওই সেম কথাই বলতে চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের ব্যাপারে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু দেখেন টলারেট করা যায় কিনা, যেহেতু আমার আমি আসলে বুঝতে পারছি না অনেক ক্রিটিক্যাল কিনা। না, অনেকটা ক্রিটিক্যাল না, বাট আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আপনাদের আজকের পরের থেকে আপনাদের যাবতীয় ক্লাসের যে আইটেম বা রিসোর্স, এগুলো সব কিন্তু আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে আপনারা ওইখানে পাবেন। ক্লাসের যে কোনো, আমাদের ক্লাস হচ্ছে, আমাদের ক্লাস কিন্তু অলরেডি রেকর্ডিং হচ্ছে, তো আমাদের ক্লাসের টোটাল রেকর্ডিংটা আপনারা যে গ্রুপটা আছেন সেই গ্রুপের ভিতরে পাবেন। ক্লাসের টিউটোরিয়াল প্রোভাইড করবো আমি, মনে করেন আজকের ক্লাসের যে টপিক, সেই টপিকস নিয়ে আমি টিউটোরিয়াল প্রোভাইড করব। সেই টিউটোরিয়ালের ভিতরেও আপনারা বিভিন্ন আইটেম নিয়ে আলোচনা পাবেন। এছাড়া অনেক রিসোর্সের ব্যাপার থাকে, যেমন মাইক্রোসফট অফিস, পিডিএফ ফাইল, এগুলো আমি দিয়ে দিব। এইগুলো আপনারা এই যে গ্রুপটা সেটার ভিতরে পাবেন। আর ক্লাসের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাদের প্রতিটা ক্লাস শুরু হওয়ার সময় 9টার একটু আগেই আপনারা ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কে পাসওয়ার্ডও দেওয়া থাকে, আমাদের যদিও লাগে না, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলেই কানেক্ট হওয়ার সুযোগ থাকে। তো আপনারা লিঙ্কটা ওখান থেকে কালেক্ট করে প্রতিটা ক্লাসের আগে যদি ক্লাসে কোনো প্রবলেমও হয় সেটারও আপডেট আপনারা এই গ্রুপের মাধ্যমে পাবেন। আচ্ছা, আলী ফয়সাল শুনতে পাচ্ছেন? হ্যালো, মোস্তফা খান, মুস্তফা ভাই শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, ডাটা এন্ট্রি সম্পর্কে একটু বলেন তো, কি বুঝেন ডাটা এন্ট্রি দ্বারা? স্যার, এই সম্পর্কে আমি এখনো কিছুই বুঝি না। আচ্ছা, কিছু বুঝতেছেন না। আচ্ছা, অনিক ভাই, অনিক আহমেদ, অনিক ভাই ডাটা এন্ট্রি দ্বারা কি বুঝেন, কেন আপনি কোর্সে ইন্টারেস্টেড হলেন? অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি জিনিসটা আমি বুঝি না ভালো, এই জন্যই কোর্সটা করা, নাথিং এলস। যে অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রির মধ্যে কি আছে এটা দেখার জন্য জয়েন করা এই কোর্সে। আচ্ছা আচ্ছা, ডাটা এন্ট্রিটা বোঝার জন্য মূলত কানেক্ট হয়েছে। আচ্ছা, আমি এখন আমি ক্লিয়ার করে দিই বিষয়টা, যে আমরা কোন কোর্সে কানেক্ট হলাম বা সেটা সম্পর্কে জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, ডেটা বলতে আসলে আমরা বলি ডাটা, আসলে তো উচ্চারণটা হবে ডেটা, কিন্তু আমরা ডাটাই বলি। যাই হোক, ডাটা হোক আর ডেটা হোক একই কথা। তো ডেটা এন্ট্রি, ডেটা বলতে তথ্য, ইনফরমেশন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, আপনি বললেন মাই নেম ইজ অমুক, তো আপনার নেমটাও কিন্তু একটা ডেটা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম্বারটা একটু দেন, তো আপনি আপনার নাম্বারটা দিলেন, এই নাম্বারটাও কিন্তু একটা ডেটা। তো এই ডেটাটা বিভিন্ন সেক্টরে ইনপুট করা, এন্ট্রি করা, প্রবেশ করাকে সহজ ভাষায় বলা হয় ডেটা এন্ট্রি। এটা যে কোনো জায়গা হতে পারে। আপনি যদি একটা ফেসবুক স্ট্যাটাস দেন, সেখানে কিছু ইনফরমেশন লিখলে আর লিখে আপনি পোস্ট করলেন, এটাও কিন্তু অন কাইন্ড অফ ডেটা এন্ট্রি। তা আমরা আশেপাশে আমরা যাই করি, আপনি আপনার ডায়েরিতে যেটা নোট করলেন ওটাও এন্ট্রি, ওটাও কিন্তু ডেটা এন্ট্রি। আপনি কেন ডায়েরিতে লিখলেন? কারণ আপনি সংরক্ষণ করতে চান, তা আপনি কিন্তু ডাটাটা ডায়েরিতে এন্ট্রি করে রাখলেন। এটা হচ্ছে আমি ব্যাপক অর্থে বললাম। তো আমাদের মানে সহজ অর্থে যেটাকে আমরা বলতে পারি সেটা হলো, আমরা বিভিন্ন অনলাইন মার্কেটে বা বিভিন্ন সেক্টরে ডেটা এন্ট্রির কাজ করতে পারি। সেইটার জন্য এই কনসেপ্টের উপরেই মূলত এইখানে। তো কিরকম হতে পারে সেটার উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ধরনের কাজ আছে। ফ্রিল্যান্সিং বলেন, আউটসোর্সিং বলেন, এই মার্কেট প্লেসে অনেক ধরনের কাজ আছে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এইরকম অনেক ক্যাটাগরির ভিতর ডাটা এন্ট্রিও একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরির ভিতরে আমরা কাজ করে থাকি। তো আমরা ডাটা এন্ট্রির সাথে কম পরিচিত, আমরা অন্যান্য মার্কেট প্লেস বা অন্যান্য ক্যাটাগরির সাথে পরিচিত, ডাটা এন্ট্রির সাথে কম অপরিচিত। কিন্তু এটাও কিন্তু একটা প্রফেশনাল স্কিল, যেটা যদি আপনি প্রপার ওয়েতে ডেভেলপ করতে পারেন তাহলে আপনার এটার দ্বারা ক্যারিয়ার করা পসিবল।
ফ্রিল্যান্সিং আউটসোর্সিং একটা কোশ্চেন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে কে কি বুঝেন? ম্যাডাম আপনার নাম তো দেওয়া নেই, নামটা একটু রিনাম করে নিলে ভালো হয়। তামজিদ দেওয়া আছে। জি 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 স্যার, আমি কোথায় গিয়ে করব এটা আমি বুঝতে পারছি না। উপরে আপনার প্রোফাইলে নামের পাশেই 3 ডট আছে, ওখানে রিনেম আছে। আপনি আপাতত বলেন, আমি এখান থেকে রিনেম করে দিচ্ছি। আপনার নামটা কি? আচ্ছা স্যার, আমার নাম হচ্ছে সোনিয়া খানম, SONIA KHANOM, সোনিয়া আচ্ছা, খানম। আচ্ছা আমি দিলাম আপাতত। আপনি যখন এর পরে করবেন দেখবেন জি ওখানে স্যার। রিনেম নামে অপশন আছে, সেখান থেকে রিনেম করে নেবেন। ম্যাডাম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর আপনি কি বুঝেন একটু বলেন তো? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং? যেটা স্যার ফ্রিল্যান্সিংটা আমি বুঝি সেটা হচ্ছে স্যার অনলাইন বেসিস যে ইনকামটা, সোর্সিংটা সেটা। আর আউটসোর্সিংটা স্যার এটা এত ভালো মতো বুঝি না আসলে। আচ্ছা একটা জিনিস বুঝেন, আনোয়ার সাদাত, আনোয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন? সুমাইয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা আনোয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি আপনার কোথা থেকে বলছেন আপনি? আমি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর, তো তার কাছে। আচ্ছা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর আপনি কি বুঝেন? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং? ফ্রিল্যান্সিংটা হলো আপনার আমরা অফিস টাইমের বাইরে মানে উইদাউট এনি বাইন্ডিংস যারা মার্কেট প্লেসে যে কাজ করে। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং বিভিন্নভাবে হতে পারে, শুধু যে অনলাইন মার্কেট প্লেস হবে তা না, আরো বিভিন্নভাবে, যেমন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হতে পারে, মানে যারা অ্যাকচুয়াল অফিসিয়াল বাউন্ডারির বাইরে কাজ করে আর কি। আমার মনে হয় সেটাই ফ্রিল্যান্সিং, মানে এতটুকু আমি বুঝতে পারছি আর কি। আউটসোর্সিং হলো এটা একটা কোম্পানি অন্য ফ্রিল্যান্সারের মাধ্যমে যে কাজ করবে আর কি, মানে আউটসোর্স করবে, অর্থাৎ কোম্পানি নিজস্ব স্টাফ না, বা ধরেন আমি আমার একটা কাজ আমি অন্য কাউকে দিয়ে করাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দেই। আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের এই নিয়ে অনেক কনফিউশন আছে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং। আমরা বেশিরভাগ মানুষ যেটা বুঝলাম, আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আসলে সেম, কিন্তু আসলে কিন্তু সম্পূর্ণ অপোজিট। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আমি একটু ক্লিয়ার করে দিই। সাপোজ আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করতে হবে। তো এই লোগো ডিজাইন করার জন্য আমি কিন্তু কোনো গ্রাফিক ডিজাইনারকে চাকরি দিব না, আমার অফিসে তাকে কিন্তু চাকরি দিব না। বা আমার অন্য কোনো একটা কাজ, আমার একটা ওয়েবসাইট ডিজাইন করা দরকার, তা আমি তো পারি না। তো আমার এখানে অফিসে আমি এমন কেউ নিয়ে যে সেটা করবে, এবং এইটার জন্য আমি কিন্তু কাউকে পার্মানেন্টলি চাকরিও দিব না। তা আমি কি করব, আমার এই লোগোটা ডিজাইন করার জন্য কাউকে হায়ার করবো যে তুমি আমার লোগোটা ডিজাইন করে দাও। তো যতটুকু সময় তার সাথে লোগো নিয়ে কথাবার্তা চলবে, কাজ চলবে, ততটুকু সময় তার সাথে সম্পর্ক। তো যখন আর কাজটা থাকবে তার সাথে কিন্তু রিলেশন আর থাকলো না। তো আমি তাকে নির্দিষ্ট কোনো ওয়ার্কিং আওয়ার নেই, তার নির্দিষ্ট কোনো স্যালারি নেই, তার কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই যে এইটা সব করতে হবে, এরকম না। তো আমি যে কাউকে দিয়ে যে কাজটা করাই নিলাম, এইটাকে বলা হয় আউটসোর্সিং। এটাকে বলা হয় আউটসোর্সিং, বাইরের কোনো উৎস থেকে কাজ করানো। সহজ ভাষায় আমি যেটা করলাম সেটা হলো আউটসোর্সিং। আমি একজন আউটসোর্সার। আর যে লোকটা আমার কাজটা করলো তারও কিন্তু নির্দিষ্ট কোনো ওয়ার্কিং আওয়ার নেই, নির্দিষ্ট স্যালারি নেই, কোনো কাজের নির্দিষ্ট টপিকস নেই যে এই বিষয়ে তাকে কন্টিনিউ করতে হবে। সে যেটা করলো সেটা হলো ফ্রিল্যান্সিং। সে একজন ফ্রিল্যান্সার। এই কাজটা অফিসেও হতে পারে, মানে আনঅফিসিয়াল হতে পারে, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। তো কাজ করাটা কিন্তু ফ্রিল্যান্সিং এবং কাজ দেওয়াটা কিন্তু আউটসোর্সিং। এটা বুঝতে হবে, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো আমরা কিন্তু আসলে যারা ফ্রিল্যান্সার আছি, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করি, আমরা মার্কেট প্লেসে কাজ করি, এটা কিন্তু ফ্রিল্যান্সিং। আমরা কিন্তু আউটসোর্সিং করি না। আমরা অনেকে না বুঝে বলি যে আমি আউটসোর্সিং করতে চাই না। আপনি আউটসোর্সিং করতে চান না, আপনি ফ্রিল্যান্সিং করতে চান। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কাজ করা, আউটসোর্সিং মানে কাজ দেওয়া। তো আপনার যদি একটা বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সারও হতে পারেন, আউটসোর্সার হতে পারেন। যে একটা কাজের কিছু অংশ আপনি অন্য কাউকে দিয়ে করালেন, একটা কাজের কিছু অংশ আপনি অন্য কাউকে দিয়ে করালেন, তাহলে কি আপনি একজন ফ্রিল্যান্সারও আবার একজন আউটসোর্সার। তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর অনেকগুলো ওয়ে আছে। সেই ওয়ের ভিতর একটা ওয়ে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না আপনাকে, কিন্তু হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার নামটা দেওয়া নেই।
আমি একটা কথা শুনতে পাচ্ছি না, আপনি আমাকে মেসেজ দিয়েছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ওকে, তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ভিতরে অনেকগুলোর ভিতর ডাটা এন্ট্রি একটা। এখন কোয়েশ্চেন হতে পারে ডাটা এন্ট্রিটা কি এবং কিভাবে করা যেতে পারে, ডাটা এন্ট্রিটা কোন ধরনের হতে পারে। আচ্ছা, ডাটা এন্ট্রি বলতে মেইনলি যেটা বোঝায় সেটা হলো অফিসিয়াল কাজ, মাইক্রোসফট অফিসিয়াল কাজ, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সিস, ইনফোপ্যাড, এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। তো মোস্টলি যেটা প্রয়োজন সেটা হলো ওয়ার্ড অ্যান্ড এক্সেল। এইটা হচ্ছে মেইনলি ডাটা এন্ট্রি বলতে আমরা বুঝি, যে এইখানে কোনো কিছু এন্ট্রি করা, যেটা হতে পারে বায়ার আপনাকে কিছু কাজ দিল, ডকুমেন্ট ফাইল, এটাকে আপনি করে দিলে, তো এটা হতে পারে ডাটা এন্ট্রি। আপনাকে স্ক্যান করে একটা পেজ দিল, সেটা করে দিতে হবে, এটা হতে পারে ডাটা এন্ট্রি। আপনাকে কিছু ডেটা দিল, এক্সেলে এন্ট্রি করতে হবে, এটা হতে পারে ডাটা এন্ট্রি। তো শুধুমাত্র অফিসিয়াল কাজটা কিন্তু ডাটা এন্ট্রি নয়, শুধুমাত্র অফিসিয়াল কাজটা ডাটা এন্ট্রি নয়, যেটা আমরা বুঝি। আমি এই সাইডে অনেক কিছু হতে পারে, যেমন আমি একটা ওয়েবসাইটে আর্টিকেল লিখলাম, একটা ওয়েবসাইটে আমি নিউজ লিখি, বা আমি একটা ওয়েবসাইটে ব্লগিং করি, এটাও ডাটা এন্ট্রির একটা অংশ। আমি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার, আমি একটা ওয়েব পেজ ডিজাইন করতেছি, সেখানে একটা পেজ থাকবে, সেই পেজটার নাম সাপোজ টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লিখলাম, তো আমি একজন কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটার, তো আমি কিন্তু ওখানেও ডাটা এন্ট্রি করলাম। আমি একজন ডিজিটাল মার্কেট, আমি আপনাদের ব্যাপকভাবে বোঝাচ্ছি, ডাটা এন্ট্রিটাকে যত সহজভাবে আমরা দেখি, মানে যতটা সহজ, বাউন্ডারি কিন্তু আসলে বিশাল বিস্তারিত। একজন ডিজিটাল মার্কেটার, সে মার্কেটিং করবে, কার উপরে মার্কেটিং করবে, সেই ইনফরমেশন তার দরকার, কিন্তু সে না হলে সে মার্কেটিং করবে কিভাবে? তো এই মার্কেটিং করতে গেলে যে ইনফরমেশন গুলো দরকার, ডেটা দরকার, তার কিছু ডেটা দরকার, তো এইটাও কিন্তু ডেটা এন্ট্রি কাজ, এটাকে বলা হয় ডেটা কালেকশন বা লিড জেনারেশন। তো এইটা যদি না থাকে তাহলে কিন্তু সে ডেটা এন্ট্রি করতে পারতেছে না। তো ডেটা এন্ট্রির ভিতর দেখেন শুধু অফিস বাদেও কত সেক্টর হতে পারে, কত আদার সেক্টর আছে। তো আমাদের ক্লাসে আমরা ডাটা এন্ট্রির কনসেপ্টটা বুঝবো আশা করি। আমাদের এই কোর্সটাকে আমরা ইন্ট্রোডিউস করি ফ্রিল্যান্সিং এর স্টার্টআপ হিসাবে। আমরা ফ্রিল্যান্সিং নাম শুনছি এতদিন, আমরা এতদিন করিনি। না যাচ্ছে। আচ্ছা, কিছু সামথিং দু একজন আছেন এখানে যারা হয়তো ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত বা কাজ করতে পারেন। তো বেশিরভাগ আমরা যারা আছি, আমরা ফ্রিল্যান্সিংটা একদম শুরু করতে চাচ্ছি, আর আমাদের কনসেপ্টটা সেম। আমরাও এখানে এই কোর্সের মেইন ডিটেইলস হলো ফ্রিল্যান্সিংটা শুরু করব আমরা এই কনসেপ্টের উপরে। আর এইটার জন্য আমাদের মোটামুটি যে আইটেমগুলো আছে সব আমাদের এখানে আলোচনা হবে। ডাটা এন্ট্রি মেইন কনসেপ্ট নিয়ে আলোচনা হবে, মার্কেট প্লেস নিয়ে আলোচনা হবে। মার্কেট প্লেস আমরা দুই ধরনের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, একটা হলো মাইক্রো টাস্কিং আর একটা প্রফেশনাল। মাইক্রো টাস্কিং এ আমরা ইনস্ট্যান্ট একটু ছোটখাটো ইনকাম শুরু করতে পারি, আর প্রফেশনাল মার্কেট প্লেসে আস্তে আস্তে ট্রাই করতে পারি। তো আমাদের কোর্সের ভিতরে, মডিউলের ভিতরে সবই থাকবে, ধাপে ধাপে একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট যে আইটেমগুলো পারে সেইগুলো আপনাদের টাচ করাবো, অবশ্যই দেখাবো, তারপরে আমরা সামনে যাব। আমি একটু শর্টলি এখানে দেখাই কি কি আছে আমাদের কোর্স মডিউলে। আচ্ছা, আমাদের 1.5 ঘন্টা ক্লাস, আমাদের 1 মাস ক্লাস হবে, 8টা ক্লাস হবে। প্রথম ক্লাসে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা এবং মার্কেট প্লেস সম্পর্কে কনসেপ্ট, এবং মাইক্রোসফট অফিস যেহেতু সব কাজের শুরু, আপনারা এখানে কিন্তু অনেকে আছেন হয়তো মাইক্রোসফট অফিসের কোর্স করে থাকবেন, মাইক্রোসফট অফিসের কোর্স করে থাকবেন, কিন্তু তারপরেও আমাদের এখানে যেহেতু ডাটা এন্ট্রি সব স্টুডেন্ট সমান না, কেউ এখানে বেশিরভাগ বেসিক, অনেকে অফিসিয়াল কোর্স করা নেই, এই জন্য আমরা এখানে মাইক্রোসফট অফিস নিয়ে আলোচনা করব। তো মাইক্রোসফট অফিসটা হয় 3 মাসের কোর্স, কিন্তু আমরা শিখবো মাত্র 3টা ক্লাসে, যেখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কনসেপ্টের উপর ওয়ার্ড শিখবো, বাট ওয়ার্ডটার কনসেপ্ট একটু ভিন্ন। আমরা একটা মডার্ন সিভি, একটা কাভার পেজ ডিজাইন, এই কনসেপ্টের উপরে মডার্ন মানে অফিসিয়াল কাজটা শিখবো। আমরা এক্সেল শিখবো, এক্সেলটার কনসেপ্টটা থাকবে ডেটা এন্ট্রি কনসেপ্টের উপরে আমরা কিভাবে এক্সেল শিখতে পারি। পাওয়ার পয়েন্ট শিখবো, বাট পাওয়ার পয়েন্টে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করার কনসেপ্টের উপর শিখবো। বিষয়টা একটু ডিফিকাল্ট, আবার সহজের ভিতর আপনাদের সামনে যতটা সুন্দর করে উপস্থাপন করা যায় আমি সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি তো বলেই দিলাম আমাদের ওয়ার্ড শেষ হবে মাত্র 3টা, হাইয়েস্ট 3.5 ক্লাসের ভিতরে আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা শেষ করবো। দ্যাটস মিন আমরা এর যত কনসেপ্ট আমাদের ডাটা এন্ট্রির প্রয়োজন সবগুলো আমরা দেখব। তারপরে এরপরে অফিসিয়াল আলোচনা শেষ হওয়ার পরে আমরা সেকেন্ড ক্লাস থেকে মাইক্রো টাস্কিং শুরু করবো। ছোটখাটো কাজ, আমরা ছোটখাটো কাজ করে কিভাবে ইনকাম করতে পারি, ইনকামটা স্টার্ট আপ করতে পারি, সেটা নিয়ে আলোচনা হবে সেকেন্ড ক্লাস থেকে। মডার্ন সিভির কনসেপ্ট নিয়ে আলোচনা হবে। তারপরে মার্কেট প্লেস নিয়ে আলোচনা হবে। 3 নম্বর ক্লাস থেকে আমরা চলে যাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে।
প্রফেশনাল একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে পারি, তারপরে এর কিছু এক্সেসরিজ ব্যাপার আছে, টুলসের ব্যাপার আছে, মাইক্রোডাসিং করতে গেলেও অনেক স্কিলের ব্যাপার আছে, সেগুলো আমরা কিভাবে করব সেটা নিয়ে আপনাদের আলোচনা হবে। আর আমাদের ক্লাসে আমাদের টোটাল ক্লাসটা অলরেডি রেকর্ডিং শুরু হয়েছে, তার মানে টোটাল ক্লাসের রেকর্ডিংটা আপনারা পাবেন। এবং রেকর্ডিং দিতে তো সময় লাগে, আপলোড করতে হয় ভিডিওটা, একটু দেরি হয়। এটার আগে আপনাদের আমি টিউটোরিয়াল প্রোভাইড করব যে আপনাদের ক্লাসের মিসিং হতে পারে। একটা হলো লাইভ ক্লাস, ক্লাসের থেকে আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। আবার লাইভ ক্লাস করতে পারেন নাই তো টোটাল ক্লাসের রেকর্ডিং পাবেন। আবার ক্লাসের ভিতরে অনেক আউটসাইড কথাবার্তা থাকে, তো আপনাদের এই জন্য টিউটোরিয়াল প্রোভাইড করা হবে, ওইখানে এত কথা নেই, আপনি শুধু টপিকস নিয়ে এখানে আলোচনাগুলো পাবেন। তো এই তিনটা দেখলে আশা করি কমপ্লিট হবে। কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো আমি যদি আপনাকে 500 টিউটোরিয়াল দিয়ে দেই, আপনি নিজের থেকে রিসার্চ না করেন তাহলে পসিবল। আপনাকে পার্সোনাল ভাবে কিন্তু রিসার্চ করতে হবে, এটা নেগেটিভ কথা, কিন্তু এটা পজিটিভ ভাবে নেন, এটা আপনাকে পজিটিভ ভাবে নিতে হবে। আমি যতই দেখাই দেই না কেন, আপনাদের যদি রিসার্চ না করেন তাহলে কিন্তু আমি প্রথম ক্লাস থেকে আপনাদের এটা বলে দিলাম, আমাদের প্রত্যেকটা টপিকস আমি দেখাবো। আমি যদি আপনাকে বছরে আজকে 1 মাস না, আমি আপনাকে 365টা বছরে 365 দিন, 365 দিন আপনার ক্লাস নিলাম, তো 366 নম্বর দিনে কিন্তু আমি আপনার ক্লাস নিব না। তো তখন আপনি কিভাবে শিখবেন? আবার নতুন কোর্স করবেন না, এটার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। আর যে কোনো কিছু রিসার্চ করে অনেক বেশি শেখা যায়। আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার সবসময় সাথে থাকতে পারবো না। এই জন্য আপনাদের রিসার্চের একটা মেন্টালিটি রাখতে হবে, যে আমি এই বিষয়টা শুনলাম ক্লাসে, আমি এটাকে রিসার্চ করি। আমরা ক্লাস 6 বা আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়ি, 6, 7, 8, 9, 10, আমরা শুধুমাত্র স্কুলে ভর্তি হয়ে কি সবকিছু শেষ হয়ে যায়? আমরা কি বাসায় এসে পড়ি না? আমরা কিন্তু বাসায় এসে বেশি পড়ি এবং কোচিং সেন্টারে ভর্তি হই। তো আমি যদি শুধু স্কুলে ভর্তি হয়ে সবকিছু শেখা হয়ে যেত, তাহলে কিন্তু আমি বাসায় এসে পড়তাম না, আমার আব্বু আম্মু কিন্তু আমাকে পিটাইতো না পড়ানোর জন্য। তো আব্বু আম্মু পিটাইছে এই জন্য, তাহলে স্কুলে ভর্তি হইলাম কেন? স্কুলে ভর্তি হয়েছে শেখার জন্য, গাইডলাইন থাকবে এবং এটা বাসায় এসে এটা প্রপার এক্সিকিউট করতে হবে। এই জন্য বাসায় এসে আমাকে শিখতে হবে, আবার কোচিংও করতে হবে। এটা এই কথাটা বলার উদ্দেশ্য হলো একটাই, যে আমরা যা শিখবো সেটার জন্য আপনারা অবশ্যই, আমি টাস্ক দিব। আমাদের প্রথম ক্লাসে কোনো টাস্ক নাই, আজকের ক্লাসে, আজকে যেহেতু ওরিয়েন্টেশন ফার্স্ট ক্লাস, তো সেকেন্ড ক্লাস থেকে আপনাদের টাস্ক থাকবে, সেটা যেই হোক। আপনাদের যদি ভালো নাও লাগে তাও করবে, কারণ ক্লাস তো সীমিত 8টা ক্লাস। এই জন্য আপনারা সবাই ওটা প্র্যাকটিস করবেন এবং ওই বিষয়ে অবশ্যই রিসার্চ করবেন, যেন কোর্স থেকে আপনারা কিছু নিয়ে যেতে পারেন। আমার কাছ থেকে নিয়ে যান, আমার কোনো প্রবলেম নেই। আপনারা সবাই ফ্রিল্যান্সার হয়ে গেলে আমার কোনো লস নেই, আমার লাভ, আমি বলতে পারবো। কিন্তু আপনাদের নিজের থেকে প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিস ছাড়া পসিবল না। আপনাদের শুধু পজিটিভ কথা শোনাবো না, আমি নেগেটিভ কথাও শোনাবো, কারণ এটা না হলে সমস্যা, এটা না হলে প্রবলেম। আমাদের পজিটিভ নেগেটিভ দুটোই কম্বাইন করে চলতে হবে। হ্যাঁ, আচ্ছা, 2 জন এখানে হাত উঠাইছেন। আচ্ছা ম্যাডাম বলেন। জি স্যার। স্যার আমরা তো সপ্তাহে 2 দিন ক্লাস করব, শনিবার আর মঙ্গলবার, তাই না স্যার? তো সেক্ষেত্রে যখন আপনি আমাদের টাস্কটা দিবেন বাসায় করার জন্য, সেক্ষেত্রে সে সময় যদি আমাদের কোনো সমস্যা হয়, আপনার সাথে যোগাযোগ করতে পারবো কিনা ক্লাসের 2 দিনের ব্যতীত? আমাদের 2 দিন ব্যতীত আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপে আমাদের কনভারসেশন থাকবে। আমি যে টাস্ক দিব আপনাদের, সেই টাস্কটাও আপনারা জমা দিবেন কোথায়? এই গ্রুপে জমা দিবেন। আমি ওইখানে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং আমাদের যে কোনো প্রবলেমের সমাধান, আমাদের মানে আজকে প্রথম নম্বর ক্লাস, আজকের ক্লাসের প্রবলেমগুলো আজকের ক্লাসের লিংকের নিচে আলোচনা হবে। দ্বিতীয় ক্লাসে যদি আমি কোনো টাস্ক দিই, ওই টাস্ক রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা ওইখানে নিচে স্ক্রিনশট দিলেন যে আমি এটা করলাম, তো কোনো প্রবলেম থাকলে এটা জানাবো, আবার নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। আপনাদের মাঝখানে যে গ্যাপ, যে দিনগুলো, সেগুলো হচ্ছে আপনাদের রিসার্চের জন্য। আর সরাসরি আপনি যদি আমার সাথে কথা বলতে চান, তো গ্রুপে আছে, গ্রুপে কথা বলেন বা আমাকে মেসেজ দেন, আমার কোনো প্রবলেম, আপনি মেসেজ দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে আমাদের 5 নম্বর ক্লাসে কি আলোচনা হবে? এক্সেল নিয়ে, এক্সেল এবং ডেটা নিয়ে অনেক টুলস আছে, ডেটা স্ক্র্যাপিং, কালেকশন, মাইনিং, এইসব নিয়ে আলোচনা হবে। আর তারপরে আর্টিকেলের কনসেপ্ট নিয়ে আলোচনা হবে। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু মেসেজের রিপ্লাই দিই। আসিফুল হাসান, আচ্ছা, তো
তো আমাদের 5 নম্বর ক্লাসে আমরা এক্সেলের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব, শিখবো যে কি কি আইটেম আছে যেগুলো কিভাবে ব্যবহার করতে পারি। 6 নম্বর ক্লাসে আমরা কন্টেন্ট রাইটিং এই সিস্টেমটা শিখবো যে আমরা কিভাবে কন্টেন্ট রাইটিং করতে পারি। তার অনেক টুলস আছে, আর্টিকেল রাইটিং, ব্লগ পোস্ট, আর্টিকেল রি রাইটিং, প্লাগারিজম চেক, গ্রামার চেক, এগুলো সব কন্টেন্ট রাইটিং এর আইটেম। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এর ভিতরে অনেক কিছু লেখা যায় না, এরকম অনেক কিছু আছে, যেমন লিড জেনারেশন নিয়ে আলোচনা হবে, তারপরে লিড জেনারেশনের ফর্ম ক্রিয়েট নিয়ে আলোচনা হবে, ইমেল কালেকশন নিয়ে আলোচনা হবে, ডিজিটাল মার্কেটিং অনেক টার্মস নিয়ে আলোচনা হবে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা হবে, এগুলো থাকবে। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো ই কমার্স প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট এন্ট্রি, এটা নিয়ে আলোচনা হবে। তারপরে মোটামুটি কিছু আইডিয়া হওয়ার পরে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিব। 7 নম্বর ক্লাসটা হবে আমাদের মার্কেট প্লেস নিয়ে, ফাইবার মার্কেট প্লেস আমরা কিভাবে কাজ করতে পারি, ফ্রিল্যান্সার 8 নম্বর ক্লাসে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে পারি, আরো কয়েকটা মার্কেট প্লেস সম্পর্কে আমি জানাবো। তো ডাটা এন্ট্রির কনসেপ্ট, বাট শুধু যে ডাটা এন্ট্রি করবেন এরকম না, আমরা প্রত্যেকে আমরা যখন যে যার জায়গায় থাকি আমরা যদি নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করি। কেউ 10,000 টাকা যদি ইনকাম করেন, তার ইচ্ছা থাকে যে আমি 15,000 টাকা ইনকাম করবো, এটা ইনকামের ক্ষেত্রে। তো স্কিলের ক্ষেত্রে কেন নয়, স্কিলের ক্ষেত্রেও আমাদের নিজেদেরকে বিল্ড আপ করার প্রয়োজন আছে। তো আপনারা এই কোর্সে শুধু যে ফাইবারের শিখলাম এটা ডাটা এন্ট্রির উপরে, তা কিন্তু না। আপনার যদি অন্য কোনো স্কিল থাকে সেটাকেও আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা আপনার কি গাইডলাইনের প্রয়োজন আছে সেটা নিয়েও আমাদের শেষের দিকে 7-8 নম্বর ক্লাসে আপনি আলোচনা পাবেন। পেমেন্ট মেথড নিয়ে আলোচনা পাবেন, কারণ আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছেন, শুধু কাজ করলে না, এটা উজ্জ্বল ব্যাপার আছে, সেটা নিয়ে কোনো আলোচনা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপনাদের, যে আমরা কিভাবে এটা কাজ করতে পারি। ক্লাসের 8টা ক্লাস, 8টা ভিডিও পাবেন না, আরো অনেক এক্সেসরিজ আদার সাইডেও আপনারা ভিডিও বা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন সরাসরি ক্লাসে যাই। আমি সবার সাথে মোটামুটি কিছু মানুষের বাদে সবার সাথে পরিচয় হয়েছে। তো আমরা যেহেতু সব কাজের শুরু মাইক্রোসফট অফিস, তো আমরা মাইক্রোসফট অফিস দিয়ে ক্লাসটা শুরু করব। যদি কেউ এরকম থাকেন যে মাইক্রোসফট অফিস পারেন, তা আমি তাকেও বলবো যে আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। যদি পারেনও, আমার মনে হয় যে আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন, এটা আমার মনে হয়, কারণ আমাদের কনসেপ্ট একটু ভিন্ন থাকবে। আমরা প্রচলিত কনসেপ্টে শিখবো না, একটু ভিন্ন কনসেপ্টে অফিসের আলোচনাটা হবে। তা আমার মনে হয় আপনাদের সবার মাইক্রোসফট অফিস সেট আপ করা আছে। একটা বিরক্তিকর সাবজেক্ট মাইক্রোসফট অফিস, বাট খুবই গুরুত্বপূর্ণ এসেনশিয়াল একটা বিষয় হলো মাইক্রোসফট অফিস। তো আপনাদের এই ক্লাসটা কন্টিনিউ করার পরে অফিসিয়াল যে আলোচনাগুলো সেইগুলো আপনার মনে হয় না আলাদাভাবে করার প্রয়োজন আছে, এর ভিতরে আপনি কমপ্লিট হয়ে যাবেন। অফিসিয়াল আলোচনাগুলো এটার ভিতরে কমপ্লিট হয়ে যাবে, এবং আপনারা সবাই একটু নোট করার চেষ্টা করবেন, কারণ অফিসিয়াল আলোচনা হলেও এখানে অনেক ব্যাপার আছে যেগুলো আমরা যদি একটু ফলো করি তাহলে অনেক ভালো হয়। আর আমি যে কথাগুলো বলবো সেগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করেন আপনার জন্য কিন্তু পজিটিভ। তো আমরা সরাসরি মাইক্রোসফট অফিসে চলে যাই, আমাদের আজকের ক্লাসের শুরু। তো আমরা যাদের যাদের সেট আপ করা আছে, আমরা অবশ্যই একটু গুগল ড্রাইভ নিয়েই আমাদের আলোচনা হবে। গুগল ড্রাইভ দিয়ে করলে সমস্যা আছে কিনা, গুগল ড্রাইভ নিয়েই আমাদের আলোচনা হবে 4 নম্বর ক্লাসে। গুগল অনলাইন ডাটা এন্ট্রি যেটাকে বলা হয়, সেটা নিয়ে আলোচনা আমাদের ক্লাসের ভিতরেই আছে। আচ্ছা, গ্যালাক্সি J6 কিছু বলতে চাচ্ছেন আপনি? নাম তো নেই, এর জন্য গ্যালাক্সি J6 বললাম। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি তো অ্যান্সার পাই নাই। আচ্ছা ম্যাডাম, সোনিয়া ম্যাডাম, পুষ্পিতা ম্যাডাম এবং গ্যালাক্সি J6, আপনাদের হাত কিন্তু এখনো উঠানো আছে, হাত ব্যথা হয়ে যাবে কিন্তু। রাইজ ইওর হ্যান্ড করা আছে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা এখন চলে যাই, আমরা যেহেতু সবকিছু শুরুটা হচ্ছে মাইক্রোসফট অফিস, আমি চলে যাব। আপনারা যদি কারোর কোনো সেট আপ করা না থাকে তাহলে আমাদের গ্রুপের নিচে অফিসের ফাইল লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট ডাউনলোড করে সেট আপ করে নেন। আচ্ছা, হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং অবশ্যই পাবো, সমস্যা নেই। আমি স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে চলে যাই। আপনারা এখানে গেলে মাইক্রোসফট অফিস পাবেন, আপনারা সবাই জানেন এগুলো। তারপরে আমি একটু রিমেম্বার করে দিচ্ছি আপনাদের। এখানে আমরা সরাসরি এভাবে ক্লিক করার মাধ্যমে মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি, অথবা আরেকটা মেথড ইউজ করতে পারি। অনেক মেথড আছে, তার ভিতরে আরেকটা হতে পারে উইন্ডোজ প্লাস আর, এটা চেপে ধরলে রান মেনু ওপেন হবে। উইন্ডোজ কি এবং আর প্রেস যদি করি তাহলে রান মেনু ওপেন হবে। এখান থেকে যদি লিখি উইনওয়ার্ড, WINWORD, উইনওয়ার্ড লিখে যদি ওকে প্রেস করি তাহলেও আমি মাইক্রোসফট অফিস পাবো। এটা একটা মেথড হতে পারে।
যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এভাবেও আপনি নতুন ডকুমেন্ট খুলতে পারেন, যার যেটা মনে হয় যে যেটা করবেন। ব্যাস, আমি অনেক পদ্ধতি বলবো। আচ্ছা, তো আমি এখন ওপেন করলাম। আমি ফার্স্ট একটু স্ক্রিন পরিচিতি দেই। আমরা মাইক্রোসফট অফিস বা কম্পিউটারে যা ওপেন করি, মাউসের লেফট বাটন ক্লিক করে বা সফটওয়্যার যাই ওপেন করি কম্পিউটার ভাষায় এটাকে বলা হয় উইন্ডো, WINDO, উইন্ডো। এটা একটা উইন্ডো। এই ফোল্ডারের ভিতর কি আছে আমি জানি না, আমি ফোল্ডার ডবল ক্লিক করে ওপেন করলাম, তো এইটাও একটা উইন্ডো। এই ছবিটা কি আমি দেখতে পাচ্ছি না, ডবল ক্লিক করে ওপেন করলাম, এটা একটা উইন্ডো, যেটা একটা উইন্ডো, সবই উইন্ডো। আর যেহেতু অনেক উইন্ডো ওপেন করা যায় এই জন্যই কিন্তু কম্পিউটারের নাম হয়েছে উইন্ডোজ। আর 7, 8 এগুলো ভাষ্য, উইন্ডোজ 7। তো আসল কথা হলো উইন্ডো। কেন উইন্ডো হলো? উইন্ডো মানে জানালা, জানালা খুললে যেরকম ভিতরে জিনিস বাইরে জিনিস আমরা দেখতে পারি, এই কনসেপ্টের উপরে ওরা নাম রাখছে উইন্ডো, যেহেতু আমরা খুললে দেখতে পাচ্ছি জিনিসটা। তো এইটা কিসের উইন্ডো? মাইক্রোসফট অফিসের উইন্ডো। তো এই উইন্ডোর ভিতর কি কি আছে আমরা একটু জানি। একদম উপরের এই বারটায় মার্কিং করে দেখাচ্ছি আপনাদের, দেখেন একদম উপরে যে বারটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল মানে নাম, উপাধি, এই জন্য এটাকে টাইটেল বার বলা হয়। তারপর এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ আছে। আমরা সবাই জানি এখানে 3টা অপশন আছে, কিন্তু আসলে 3টা না, এখানে 4টা অপশন থাকে। এখানে 4টা অপশন থাকে, 3টা না। আচ্ছা আচ্ছা, একটু কোয়েশ্চেন করি। কে আছেন এখানে? আচ্ছা, মেহেদিয়া স্যার, মেহেদিবা শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা কি মোটামুটি ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা? জি, মোটামুটি পরিষ্কার আছে। ভলিউমটা একটু হাই হলে ভালো হতো, বাট এটা অ্যাডজাস্টেবল। আমি একদম কাছাকাছি দিচ্ছিলাম, তারপর ওই যে বললাম ল্যাপটপে ফ্যানের সাউন্ড চলে আসছে, এই জন্য ইচ্ছা করে জি জি সেন্সিটিভিটি কমিয়ে দিয়েছি। আচ্ছা, টাইটেল বার গেল। তারপর একদম বাম সাইডে গোল একটা বাটন দেখতে পাচ্ছি, এই গোল বাটনটাকে বলা হয় অফিস বাটন, এটাকে বলা হয় অফিস বাটন। ক্লিক করলে যেটা আসে সেটাকে বলা হয় অফিস মেনু, এটাকে বলা হয় অফিস মেনু। এখন একটা ব্যাপার আছে, আমি যে ভার্সনটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো মাইক্রোসফট অফিস 2007। এই ছাড়া অনেক ভার্সন আছে। আমি এই ভার্সন কেন দেখাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি লাইট ভার্সন। আপনি এই ভার্সনের ভিতরে যে অপশন পাবেন লেটেস্ট ভার্সনের সেম অপশনই পাবেন। নতুন ভার্সনের একদম সব চেঞ্জ হয়েছে তা কিন্তু না, সবই আছে, নতুন দু একটা অপশন বেশি হবে, তো অপশন এই জায়গাটা ওই জায়গায় হবে। এই ভার্সনটা সব ল্যাপটপ সব কম্পিউটারে চলে, রাখ করা লাগে না, লাইসেন্স করা লাগে না ওইভাবে, এই জন্য আমি এই ভার্সনটা দেখাই। তো লেটেস্ট ভার্সনের সাথে যে কোনো পার্থক্য থাকলে সেটা আমি বলে দিব, সমস্যা নেই, যে এটা একটু অন্যরকম হবে। আচ্ছা, তো আমি এই অফিস বাটনে যেটা বললাম, এই অফিস বাটনটা শুধুমাত্র অফিস 2007 আছে, অন্য কোনো ভার্সনে তেমন ভাবে নেই। অন্য ভার্সনে এই হোমের পাশে একটা মেনু থাকে যেটা নাম হলো ফাইল মেনু। তো অন্য ভার্সনে ফাইল মেনু, এইখানে অফিস বাটন, ব্যাস, এই ছাড়া কোনো পার্থক্য নাই। মানে অন্য ভার্সনে, লেটেস্ট ভার্সনে আপনি ফাইল নামে একটা মেনু পাবেন। আচ্ছা, টাইটেল বারের নিচে হোম, ইনসার্ট, এই যে টোটাল বারটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় মেনু বার, যেহেতু এখানে মেনু আছে এই জন্য এটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারের নিচে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি, টোটাল যে বারটা দেখতে পাচ্ছি এই টোটাল বারটাকে বলা হয় রিবন। রিবন মানে ফিতা, মেয়েরা চুলের ফিতা পরে সেই ফিতা, এটাকে বলা হয় রিবন। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন হোম ক্লিক করব হোমের রিবন শো করবে, আমি যখন ইনসার্ট ক্লিক করব ইনসার্টের মেনুগুলো, ইনসার্টের রিবন শো করবে। ব্যাপারটা এরকম। রুলারের ঠিক এই রিবনের ঠিক নিচে 1 2 3 4 সংবলিত একটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা যেতে পারে? আমরা রুলার বলি। রুলারের বাংলা কি? আমরা এটাকেই বাংলা হিসেবে ব্যবহার করি, রুলারকে বাংলা হিসেবে ব্যবহার করি, আসলে তো ইংরেজি। স্কেল বলি, স্কেলও তো ইংরেজি। মাপকাঠি বলা যেতে পারে। তো এটা হলো রুলার। আপনি পেজের মাপ কতটুকু করতে চাচ্ছেন সেটা এখানে কন্ট্রোল করতে পারবেন। বাইরের কাজের ক্ষেত্রে বাইরের কিভাবে কাজ দিতে পারে সেটা বলছি আপনাদের, পিডিএফ হতে পারে, স্ক্যান হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা দিলেও আপনাকে ওই অনুযায়ী করে দিতে হবে। আর যে কোনো কাজ, যে কোনো এডিটিং এর কাজ মাইক্রোসফট অফিসের ভাষায় বলা হয় ফরম্যাটিং, এটাকে বলা হয় ফরম্যাটিং। আমি লেখার কোনো পরিবর্তন করলাম এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং, আমি ছবির কোনো পরিবর্তন করলাম সেটাকে বলা হয় ইমেজ ফরম্যাটিং, এরকম। আচ্ছা, তো আমি এখানে একটা রুলার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হরিজন্টাল রুলার। এই বাম পাশে সেম আর একটা রুলার আছে, এইটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার। একটা হরিজন্টাল রুলার আর একটা হলো ভার্টিক্যাল রুলার।
সাদা একটা পেজ দেখতে পাচ্ছি, এরও নাম আছে। এটাকে ওয়ার্কিং এরিয়া অথবা ভার্চুয়াল পেজ বলা হয়। এটা একটা ওয়ার্কিং এরিয়া অথবা ভার্চুয়াল পেজ বলতে পারেন। একদম ডান সাইডে যদি যাই, এটা দেখতে পাচ্ছি একটা বার, এইটাকে বলা হয় স্ক্রল বার। SCROLL, স্ক্রল, কোনো কিছুকে চেপে ধরে টানা, টানাকে বলা হয় স্ক্রল। তো আমি এটাকে ধরে টেনে উপর নিচ করে আমি এই পেজকে উপর নিচ করতে পারি, এই জন্য এটাকে বলা হয় স্ক্রল বার। আবার আমি যে কোনো কিছুকে ধরে টানি, এই টানাকে টানা বলে না, এই টানাকে টানা বলে না। আমি যেমন আমি একটা প্লেয়ার বা এই টাইটেল বারটাকে আমরা ধরে মুভ করি, এই মুভ করাটাকে কম্পিউটার ভাষায় বলা হয় ড্র্যাগ করা, DRAG, ড্র্যাগ। কোনো কিছুকে ড্র্যাগ করে ছেড়ে দেওয়াকে বলা হয় ড্রপ। আপনি একটা গান প্লে করবেন প্লেয়ারের ভিতরে, গানটাকে টেনে ছেড়ে দিলেন প্লেয়ারের ভিতরে, কি করলেন বলেন তো? ড্র্যাগ এন্ড ড্রপ, ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ। আশা করি বুঝতে পারছেন, নাম আছে সবকিছু। মাইক্রোসফট অফিসের এমন কোনো অপশন নেই যে অপশনটাকে আপনি অফিসিয়াল ভাবে এক্সপ্লেইন করতে পারবেন না, এরকম কোনো অপশন নেই। সব আপনি, এমন কিছু নাই যেটা করতে পারবেন না। আপনি ডেস্কটপে রাইট ক্লিক করেন, ওরও নাম আছে, ওটাকে বলা হয় ডেস্কটপে যে রাইট ক্লিক করা হয়, ওটাকে যে মেনুটা আসে ওটাকে বলা হয় পপ আপ মেনু, ওরও নাম আছে। এমন কোনো অপশন নাই যেটা নাম নেই। আচ্ছা, এখানে একটা স্ক্রল বার দেখতে পাচ্ছি, নিচে এখানে একটা স্ক্রল বার থাকে, যেটা এখন নেই কারণ পেজ অত বড় নেই, ঠিক এখানে একটা স্ক্রল বার থাকে। একদম নিচে আমি একটা বার দেখতে পাচ্ছি যে পেজ অন লেখা, ওয়ার্ড 0 লেখা, এই যে বারটা দেখতে পাচ্ছি, এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস মানে কি বলেন তো? স্ট্যাটাস মানে কি? ফেসবুকে কি দেন? স্ট্যাটাসই তো দেন। স্ট্যাটাসের মানে কি আসলে? অবস্থান। অবস্থা। স্ট্যাটাস মানে হলো অবস্থা, যে আমি আমার মানে কোথায় আছি বা আমি কি করতেছি, এগুলো আমরা জানাই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে, মানে আমার অবস্থা জানাই, ফিলিং কুল, ফিলিং হট, এরকম অনেক কিছু। তো এইখানে স্ট্যাটাস বলতে পেজের স্ট্যাটাস, পেজে কয়টা মানে ডকুমেন্টের স্ট্যাটাস, সরি, ডকুমেন্টে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, আপনি কোন ভাষায় লিখতেছেন, আপনার কোন মোডে আছে, জুম কত পারছে, এই টোটাল স্ট্যাটাসটা এখানে নিচে এই বারটা শো করে, এই জন্য এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আশা করি বুঝতে পারছেন। আর একদম নিচে, এটা তো সবাই আপনারা জানেন, এই একদম নিচে যে বারটা, এই বারটাকে বলা হয় টাস্ক বার, TASK, টাস্ক বার। যেহেতু ওখানে কাজগুলো জমা থাকে, এই জন্য এটাকে বলা হয় টাস্ক বার। আশা করি আমরা স্ক্রিন পরিচিতি কমপ্লিট করতে পারছি। এখন আমরা চলে যাই সরাসরি অফিসিয়াল আলোচনায়। আমরা শিখবো অফিস, বাট কনসেপ্ট থাকবে একটা মডার্ন সিভি তৈরি করা। আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে। আজকে যে আলোচনা থাকবে তার ভিতরে এটা নেই, নেক্সট ক্লাসের ভিতরে আছে, একটা মডার্ন সিভি, একটা কভার পেজ ডিজাইন বা এনি ডিজাইন, এনি যে কোনো ডিজাইন মাইক্রোসফট অফিসে যেন আমি করতে পারি, বাইরের কাজ হোক বা অফিসিয়াল কাজ হোক। এইটার উদ্দেশ্য যে শুধু ফ্রিল্যান্সিংটা কিন্তু না, ডেটা এন্ট্রি যে শুধু আপনি ফ্রিল্যান্সিং কনসেপ্টের উপর কাজ করবেন সেটা এরকম না, আপনি অনলাইনে না অফলাইনেও তো কাজ করতে পারেন, এন্ট্রির কাজ, কোনো অফিসিয়াল জবও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে এটা হেল্প করবে, শুধুমাত্র অনলাইন কনসেপ্টের উপরে নয় এটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার নামটা একটু রিনেম করে নেন। হ্যালো, ওকে, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আমরা এখানে দেখলাম স্ক্রিন পরিচিতি, এবার আমরা সরাসরি অফিস বাটনে চলে যাই। এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্লোজ, এগুলো সব আমরা কম বেশি জানি সবাই। তারপরে আমি একটু রিঅ্যারেঞ্জটা আবার একটু রিমেম্বার করা দিই আপনাদের। নতুন একটা ডকুমেন্ট আনার জন্য নিউ, আমার একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট আর হবে না, আমার সেম আর একটা নতুন ডকুমেন্ট দরকার, তখন আমরা এখান থেকে নিউ ক্লিক করি। বাট নিউ ক্লিক করলে হবে না, নিউ ক্লিক করলে ছোট্ট একটা অপশন আছে, এই যে আর একটা ছোট অপশন আসছে, এই যে ছোট অপশনটা আসছে এটারও নাম আছে। কম্পিউটার আপনার কাছ থেকে যখন কোনো ইনফরমেশন নিবে বা আপনি কম্পিউটারকে কোনো ইনফরমেশন দিবেন, সেইটাকে বলা হয় ডায়ালগ বক্স। সেটাকে কি বলে? ডায়ালগ বক্স। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্লাস শেষে কোয়েশ্চেন করা হবে, এটা আপনাদের কোয়েশ্চেন করা হবে। এবং আমাদের কোর্স শেষে আপনাদের কিন্তু অনলাইন এক্সাম হবে, সেখানে কি আসবে, এই যা কথা বলতেছি এগুলো নিয়ে কিন্তু আপনাদের অনলাইনে একটা এক্সাম হবে। হ্যাঁ, 25টা কোয়েশ্চেন থাকবে, এটা নিয়ে আলোচনা করবো, টিউটোরিয়াল দিয়ে দেবো আপনাদের কিভাবে এক্সাম দিবেন আমাদের এখানে। আচ্ছা, তো আমি ক্লিক করলাম এখানে ওপেন, সরি নিউ ক্লিক করলে এখানে একটা আসলো, এটাকে বলা হয় ডায়ালগ বক্স, কম্পিউটারের সাথে কনভারসেশন। আমি বললাম নিউ, এটা একটা কমান্ড যে তুমি নতুন একটা ডকুমেন্ট হও,
কিন্তু কম্পিউটার এটা বলতেছে না। কম্পিউটার বলতেছে স্যার আপনি যে নতুন ডকুমেন্টটা করবেন সেটা কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাকি নিউ ব্লক পোস্ট, এটা কি আমার মতামত। আমার মতামত কমান্ডটা স্বয়ংসম্পূর্ণ ছিল না, এখন আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিলাম, ক্রিয়েট ক্লিক করলাম, এখন স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এবার নতুন একটা ডকুমেন্ট হচ্ছে। তো নতুন ডকুমেন্ট আনার জন্য এই প্যাচালটুকু এখানে আছে, এত ঝামেলা দরকার নেই, আমরা শর্টকাট দিয়ে করি। কিভাবে? কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল প্লাস এন আমি লিখে দিচ্ছি, আপনাকে নোট করে যদি কারো নতুন মনে হয়। CTRL, CTRL মানে হলো কন্ট্রোল, CTRL একদম কিবোর্ডের নিচে বাম সাইডে যে কিটা আছে সেটা নাম হলো কন্ট্রোল। এটাকে আমরা CTRL, কিন্তু আমরা মানে কন্ট্রোল আমরা সংক্ষেপে CTRL লিখে থাকি, মানে যারা তৈরি তারা লিখে থাকে। আচ্ছা, আমরা জাস্ট কন্ট্রোল এন প্রেস করলেই নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এটাকে শুধু মাইক্রোসফট অফিসে, এটা শুধু মাইক্রোসফট অফিসে না, মাইক্রোসফটের যত সফটওয়্যার আছে, দুনিয়ার যত সফটওয়্যার মাইক্রোসফট অফিসে সবগুলাই সেম, কন্ট্রোল এন এ নতুন ডকুমেন্ট তৈরি হবে অলমোস্ট সব। ফটোশপ, ইলাস্ট্রেটর, তা না শুধু অফিস না, আমরা কিন্তু অন্য কোথাও নতুন ফাইল করা শিখে গেলাম যে কন্ট্রোল এন দিলে নতুন ডকুমেন্ট হবে। আচ্ছা, এরপর আছে ওপেন, যে ডকুমেন্টটা আগে পরে আপনি কাজ করে রাখছেন সেটা আপনি এবার নতুন করে ওপেন করতে চাইলে এখান থেকে ওপেন করতে পারেন। যদি ডকুমেন্ট আপনার চোখের সামনে হয় তাহলে তো এত পেঁচাল নাই, ডবল ক্লিক করে ওপেন করে ফেলবেন, একদম স্মুথ ভাবে করতে পারবেন। তো আমাদের সাথে যদি না থাকে তাহলে ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করলে এই যে একটা অপশন আসছে, এটাকে কি বলে মেহেদী হাসান ভাই? এটাকে কি বলে? এই যে যেটাকে আমি মুভ করতেছি, ডায়ালগ বক্স, এটাকে বলা হয় ডায়ালগ বক্স। এটা ওপেনের ডায়ালগ বক্স। নিউ ক্লিক করলে নিউ এর ডায়ালগ বক্স। এই কথাগুলো কেন বলতেছি একটু নোট করেন। দেখেন, আমি অফিসিয়াল ভাষা ইউজ করতেছি, এই সব অফিসিয়াল ভাষা। এইটা যদি আমি ইউজ করি, আমি এখানে ধানমন্ত্রী বসে আমি আপনাদের শেখাচ্ছি, ভালো কথা। আমেরিকার থেকে যদি কেউ শিখায়, জাপানের থেকে বসে যদি কেউ আপনাদের এই কনসেপ্ট শিখায়, সেও যদি অফিসিয়াল ভাষা ইউজ করে, আমিও যদি অফিসিয়াল ভাষা ইউজ করি, তাহলে আমার কথার সাথে তার কথায় মিল থাকবে। না হলে যদি আমি আমার বাংলা ভাষা শিখাই, সে যদি তার ভাষায় শিখায়, তাহলে কি জীবনে মিল হবে? এটা কিন্তু মিল হবে না। এই জন্য আমাদের অফিসিয়াল ভাষাগুলো বলতেছি। আপনারা যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করেন, আপনারা বাইরের সাথে যখন কথা বলবেন, বাইরে কিন্তু বাংলাদেশে হবে না, কোন দেশে হবে? বাইরের দেশে। তো আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন বা এমনি বাংলা লোকালি যখন কাজ করছেন, একজন সিনিয়র পার্সন, একজন কারোর সামনে আপনি কোনো একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো আপনি যখন অফিসিয়াল ভাষাগুলো ইউজ করবেন, এটার জন্য আপনার জন্য একটা গুড ইমপ্রেশন। এই জন্য আপনারা অফিসিয়াল ভাষাগুলো ইউজ করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে ওপেন ক্লিক করলাম। ওপেন ক্লিক করার পরে এই কথাটা স্বয়ংসম্পূর্ণ না, ওপেন ক্লিক করার কথাটা স্বয়ংসম্পূর্ণ না। কেন? আমি বলছি ওপেন করতে, কি ওপেন করবো সেটা কি বলছি এখনো? এটা কিন্তু এখনো বলি নাই। তার মানে কি? ডায়ালগ বক্স। ডায়ালগ বক্সের মাধ্যমে কম্পিউটারের সাথে একটা কনভারসেশন হবে। আমি বলছি ওপেন হও, এবার ও আমাকে একটা ডায়ালগ বক্স ধরাই দিচ্ছে। এবার বলছি স্যার আপনি যে ওপেন করবেন, ফাইলটা কোথায় আছে? আমি বলে দিলাম ডেস্কটপে। আচ্ছা স্যার, ডেস্কটপে তো অনেক ফাইল, আপনি কোনটা ওপেন করবেন? এইটা। দেখেন এখন ঠিক আছে। আমি কিন্তু আগে বলছি ওপেন, সেটা স্বয়ংসম্পূর্ণ ছিল না। এই যে আমি তার সাথে একটা কনভারসেশন করলাম, বা একটা ডায়ালগ মানেই তো কনভারসেশন। তো এই জন্যই মূলত এটাকে বলা হয় ডায়ালগ বক্স। কোনো কিছু ওপেন করতে গেলে দুটো জিনিস লাগবে, কোনো কিছু সেভ করতে গেলে দুটো জিনিস লাগবে। লোকেশন, ফাইল নেম, কোথায় সেভ করবেন, কি নামে সেভ করবেন, কোথায় আছে ফাইল, কি নামে আছে। তো এইটাও সেভ। আমি এখানে ক্লিক করলাম ওপেন, আমি বলে দিলাম ডেস্কটপে, এবং এই ফাইলটা এইবার ওপেন ক্লিক করলে কাজ করবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও। যেগুলো মিল আছে সেগুলো মনে রাখা অত কঠিন না, এগুলো আপনারা সবাই পারবেন। যেগুলো অমিল মনে হয় সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর এগুলো সব কিন্তু প্রয়োজন, আমাদের এটা মাথায় রাখতে হবে। অফিস যতই উল্টাপাল্টা হোক না কেন বা থিওরি হোক না কেন, এগুলো লাগবে। আমার কাছে আমার অফিসে এরকম স্টুডেন্ট আসছে যারা সরকারি চাকরিজীবী, 60-70 বছর হয়ে গেছে, এই বুড়ো বয়সে অফিস শিখছে, এরকম আছে। কেন? কারণ লাগবে, এই এখন দরকার, এই জন্য তাদের করতে হচ্ছে। আচ্ছা, আমরা ওপেন করলাম। এবার সেভ এন্ড সেভ অ্যাজ, কোন ডকুমেন্টকে সংরক্ষণ করার জন্য আমরা সেভ এন্ড সেভ অ্যাজ ব্যবহার করে থাকি। সেভ এন্ড সেভ অ্যাজ দুইটা কেন? মেইন পার্থক্যটা কি বলতে পারবেন কেউ? সেভ এন্ড সেভ অ্যাজ দুটো কেন?
এর মেইন পার্থক্যটা কি? মেন পার্থক্য হলো স্যার সেভ হলো একটা ফাইল সেভ করা থাকলে সেভ করে রাখলাম, পরবর্তীতে যদি ওইটা থেকে কপি করে অন্য কিছু মানে এডিট করি তখন হলো আরেক নামে সেভ করতে গেলে তখন সেভ অ্যাজ। আর যদি আমরা ওই সেভ করি তাহলে ওই আগেরটা ডিলিট হয়ে ওই পরবর্তী যে কাজটা করছি সেই কাজটা থেকে যাবে। আচ্ছা, মেইন পার্থক্য হলো না, এটা একটা কনসেপ্ট, একটা বৈশিষ্ট্য বলে। আর কেউ মেইন পার্থক্যটা কি? স্যার আমি বলতে পারবো। হ্যাঁ বলেন। স্যার সেটা হচ্ছে সেভ এস এবং সেভ শুধু সেভ, এই পার্থক্য হচ্ছে সেভ এস থেকে আমি কোনো হার্ড ড্রাইভের ডিফারেন্ট কোনো সাইটে রাখতে পারবো সেভ এস থেকে, অথবা হচ্ছে সেই নামটাকে আবার রিনেম করতে পারবো, অথবা আমার ইচ্ছা অনুযায়ী আমি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো, সেটা হচ্ছে সেভ এস দিয়ে করতে পারবো স্যার। আর সেভটা শুধু হচ্ছে সেভটা হচ্ছে স্যার আমি কাজ করব আর সেভ করব, আর যে নির্দিষ্ট স্ট্যাটাসে থাকবে ওইটার উপরই সেভ হবে। স্যার কিছু সংযোজন করতে চাই স্যার। হ্যাঁ বলেন। পূর্বের ফাইল যাতে অবিকৃত অবস্থায় থাকে সেটা অবিকৃত রেখে নতুন ওটার সাথে আরো কিছু সংযোজন করলে সে পরে যদি আমি সেভ না করে সেভ এস দেই তাহলে পূর্বের ফাইলটাও ঠিক থাকলো এবং পরবর্তীতে আমার আলাদা একটা ফাইল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি অনেকের কাছ থেকে শুনলাম। তো আমাদের অনেকে বলছেন সঠিক হলেও কিছু আইটেম বলছেন বৈশিষ্ট্য, আমি ক্লিয়ার করে দিই। দেখেন আমরা সবাই একটা জিনিস বলছি যে আমরা সেভ করার জন্য যদি ফাইলটা অবিকৃত, যেমন শফিক ভাই বললেন যে অবিকৃত রাখার জন্য আমরা সেভ ব্যবহার করি। মেইন পার্থক্য এটা না। মেইন পার্থক্য বা মেইন ফার্স্ট যে কাজটা সেটা হলো যদি কোনো ডকুমেন্ট আগে পরে কোথাও সেভ না করা থাকে তার জন্য সেভ অ্যাজ, এটা মেইন কাজ। যদি কোনো ডকুমেন্ট আগে পরে সেভ না করা থাকে তার জন্য সেভ অ্যাজ। আপনি কিন্তু বলছেন যে আগে পরে সেভ করা থাকলে সেভ অ্যাজ, আবার পুরনো হলে সেভ, এটা কিন্তু পসিবল না। যদি কোনো ডকুমেন্ট আগে পরে সেভ করা না থাকে সেটা কখনোই সেভ দিয়ে সেভ করা পসিবল না, এটা কখনোই সেভ দিয়ে সেভ করা পসিবল, মানে এই অপশন দ্বারা পসিবল না। যেমন এই ডকুমেন্টটা আমি আগে পরে কোথাও সেভ করিনি, একদম নতুন একটা ডকুমেন্ট, এর কোনো জন্ম সনদ নেই, কোথাও কোনো লোকেশন নেই, এখন আমার দেওয়া উচিত সেভ অ্যাজ, কিন্তু আমি দিলাম না, আমি দিলাম সেভ। দেখেন আসছে কি, দেখেন আমি সেভ ক্লিক করব, এটা কি লেখা দেখেন তো, সেভ অ্যাজ। তার মানে একটা ডকুমেন্টকে লোকেশন সহ সেভ করার জন্য সেভ অ্যাজ। যে ডকুমেন্টটার কোনো লোকেশন নেই, এক্সিস্ট করে না, র্যামে আছে, আমরা র্যাম তো চিনি, যে ডকুমেন্টটা র্যামে বা কম্পিউটার আছে কিন্তু এখন পর্যন্ত কোথাও ওর লোকেশন সহ সেভ নেই, ওইটার জন্য হলো সেভ অ্যাজ। আর যে ডকুমেন্টটা অলরেডি সেভ করা আছে, তার জন্ম সনদ আছে, লোকেশন, ফাইলের নেম আছে, সেইটার জন্য হলো সেভ। করে দেখাই, এই ডকুমেন্টটা তো অলরেডি মানে কোথাও সেভ নেই, আমার দেওয়া উচিত সেভ অ্যাজ, আমি দিলাম না, আমি সেভ দিলাম, হবে না, আমাকে সেভ অ্যাজ এর মাধ্যমেই সেভ করতে হবে। তো আমাকে সেভ করতে গেলে দুটো জিনিস দরকার, লোকেশন, ফাইল নেম, কোথায় সেভ করবেন, কি নামে সেভ করবেন। তো আমি এখান থেকে লোকেশন দিলাম সাপোজ ডেস্কটপ, আপনি অন্য কোথাও দিতে পারেন, নো প্রবলেম। তো আমি এখানে ফাইল নেম দিলাম টেস্ট 234 দিলাম, এবার সেভ দিলাম। দেখেন এইবার সেভ দেওয়ার পরে এই ডকুমেন্টটা কিন্তু একটা জন্ম সনদ আছে যে এটা লোকেশন অমুক জায়গায়, নাম হলো 243। এখন আপনি সেভ দিলে কাজ করবে, উইদাউট কোনো ডকুমেন্ট সেভ করা থাকলে আপনি সেভ দিতে পারবেন। তো এখন সেভ দিলে কি হবে আসলে, দেখেন এইটুকু আগে লেখা ছিল, এইটুকু কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এবার নতুন করে আমি লিখলাম এ বি সি, এই চারটা অক্ষর যে নতুন লিখলাম, এইটা কিন্তু ওই ডকুমেন্টে সেভ করা নেই। তো এখন আমি সেভ দেবো, এখন এই সেভের অর্থ হলো আপডেট, এই সেভের অর্থ হচ্ছে আপগ্রেড হওয়া, এই আপগ্রেড হয়ে গেছে, এইটুকু ওই ডকুমেন্টে অ্যাড হয়ে গেছে। আপনি যদি একটা স্পেসও লেখেন, সেই স্পেসটাও যদি সেভ না দেন তাহলে কিন্তু আপনি পাবেন না, ওটা আপনি কারেন্ট চলে গেছে, কম্পিউটার ক্র্যাশ করছে, আপনি কিন্তু ওটা পাবেন না। তো এই সেভের অর্থ হলো এক্সিস্টিং ডকুমেন্ট যেটা আগে পরে আছে সেইটা সেভ করা। আর সেভ অ্যাজ এর মেইন কাজ হলো একটা ডকুমেন্টকে ফার্স্ট টাইম সেভ করা, এবার অন্য কাজ হতে পারে। এই সেভ অ্যাজ দিয়ে আপনি একই যেহেতু লোকেশন সহ সেভ করা যায়, একই ফাইল 2-3 জায়গায় সেভ করতে পারবেন, যেটা আমরা কিন্তু বেসিক্যালি করি না। আরেকটা হলো এই সেভ অ্যাজ দিয়ে এই ডকুমেন্টকে আপনি বিভিন্ন এক্সটেনশনে সেভ করতে পারবেন, বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন। এক্সটেনশন মানে হলো কিভাবে বুঝাই, প্রত্যেকটা ফাইলের নামের শেষে, যেমন এইটা নামের শেষে একটা ডট থাকে, ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় এক্সটেনশন। আপনাদের এখানে এক্সটেনশন শো করবে না, অনেকের কম্পিউটারে এটা শো করে না, এখানে আমার কম্পিউটারে শো করানো, এজন্য আমি এক্সটেনশনটা দেখতে পাচ্ছি। সহজ ভাষায় ফাইল টাইপ, যেমন আপনারা এখানে আছেন, বিভিন্ন মানুষ আছেন, কেউ আছেন চৌধুরী, কেউ আছেন সরকার,
কেউ আছেন আহমাদ। এটা কি আমার বোঝা যাচ্ছে যে শেখ দ্বারা শেখ বংশ, খান দ্বারা খান বংশ, তালুকদার দ্বারা তালুকদার বংশ। এটা বোঝা যাচ্ছে। কম্পিউটার ও ফাইল টাইপটা এভাবেই বুঝে। কম্পিউটারে বিভিন্ন ফাইল আছে, কম্পিউটার বুঝবে কিভাবে এটা অডিও ফাইল, এটা ভিডিও ফাইল, বুঝবে কিভাবে? বোঝার জন্য ফাইল এক্সটেনশন বা ফাইল টাইপ নামে, মানে ফাইল নামের শেষে একটা ডট থাকে, তারপরে MP3 তার মানে এটা অডিও ফাইল, ডট আছে MP4 আছে এটা ভিডিও ফাইল, ডট আছে ডক আছে DOC তাহলে এটা ডকুমেন্ট ফাইল। এইভাবে বোঝা যায়। একই ফাইল আপনি বিভিন্ন এক্সটেনশনে সেভ করতে পারবেন, যেমন এইটাকে PDF আকারে সেভ করবেন। তো এখানে চলে যান, সেভ অ্যাজ দেন এই PDF অর XPS। এবার আপনি ডকুমেন্টটাকে কাউকে PDF আকারে সেভ করে দিতে পারবেন। PDF মানে কি? আচ্ছা, PDF মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল, সংক্ষেপে বলা হয় PDF। আসলে কি? পোর্টেবল ডকুমেন্ট ফাইল। আচ্ছা, তো PDF এর কাজ হচ্ছে আমরা যখন মাইক্রোসফট অফিসে কোনো ডকুমেন্ট অন্য কাউকে দেই, মনে করেন আমি আপনাকে দিলাম কোনো একটা ডকুমেন্ট, তো সেই ডকুমেন্টে যে ফন্ট দিয়ে লেখা আছে ওই ফন্ট যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে কিন্তু ওটা ঠিকঠাক মতো আসবে না, ভেঙে চলে যাবে, এটা ভেঙে চলে যাবে। কিন্তু আমি যদি PDF করে দেই তাহলে পোর্টেবল, ও ওর ভিতর যা যা দরকার সেটা নিয়েও চলে যাবে, মানে আমি যেভাবে দিব আপনি সেভাবেই পাবেন, কোনো রকম পরিবর্তন হবে না। এটাকে বলা হয় পোর্টেবল ডকুমেন্ট ফাইল। আমরা যদি কোনো ফাইল কাউকে দিতে হয়, আপনি প্রিন্ট করবেন, একটা CV তৈরি করছেন, কম্পিউটারে প্রিন্ট করবেন, আপনি নিয়ে গেলেন ডকুমেন্ট ফাইল, ওই CV তৈরি করতে যে ফন্ট ছিল সেই ফন্টটা যার কাছে প্রিন্ট করবেন তার কম্পিউটারে নাই, কাজ হবে না। কিভাবে নিব আমরা? PDF করে নিব। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর আছে প্রিন্ট। আমাদের ডাটা এন্ট্রির সাথে সরাসরি প্রিন্টের সম্পর্ক নেই, তো তারপর আমি বলে দিই। প্রিন্ট ক্লিক করলাম। আচ্ছা, সেভের শর্টকাট হলো Ctrl+S, Ctrl+S। প্রিন্টের শর্টকাট Ctrl+P, সব মিল আছে। আচ্ছা, এটা প্রিন্টের ডায়ালগ বক্স, এটা প্রিন্টের ডায়ালগ বক্স। এখানে ফার্স্টে প্রিন্টার, কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতেছেন সেটা সেটআপ করে দিতে হবে। তারপর পেজ রেঞ্জ, আপনি কয়টা পেজ প্রিন্ট করতে চান। একটা ডকুমেন্টে অনেক পেজ থাকতে পারে, তো আমি অল দিলে যতগুলো পেজ আছে সব সব প্রিন্ট হবে। যদি দেই কারেন্ট পেজ তাহলে চলতি পেজটা প্রিন্ট স্যার হবে। কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যালো স্যার আমি শুনতে পাচ্ছি না, একেবারে আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন না? সাউন্ডের সমস্যা। আর সবাই কি আর যারা আছেন আমি একটু রিপোর্ট নেই, শুনতে পাচ্ছেন কিনা? জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আপনার ইন্টারনেটগত কোনো প্রবলেম হতে পারে, অথবা আপনার স্পিকারগত কোনো প্রবলেম হতে পারে। একটু নয়েজ আছে, সেটা আমিও জানি একটু নয়েজ আছে, বাট আমার কথা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। একটু চেক করেন, মাউথ স্পিকারটা একটু চেক করেন, শুনতে পাচ্ছেন মেবি, কিন্তু কম শুনতে পাচ্ছেন, একটু চেক করেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমি অল পেজ দিলে সব পেজ প্রিন্ট হবে, কারেন্ট পেজ দিলে চলতি পেজ প্রিন্ট হবে, পেজেস দিলে ইন্ডিভিজুয়াল পেজ প্রিন্ট হবে। আপনাদের সবার কাছে একটা কোয়েশ্চেন, এই যে আমি মাউস মুভ করতেছি, এই যে একটা জিনিস মুভ হচ্ছে, এইটাকে কি বলে? এই যে আমি বিভিন্ন জায়গায় নিতে পারতেছি, এটাকে কি বলে একটু বলেন তো আপনারা। কার্সার, মাউস পয়েন্টার, সবাই বলি ভুল হলে কার্সর, কার্সার, কার্সর। করতেছেন অলমোস্ট 30 জন, আর কিন্তু রিপ্লাই আসছে মাত্র 4-5টা। রেসপন্স করতে হবে। এখানে কিন্তু কোনো আমরা স্কুল না যে স্কুলের ভিতরে ফার্স্ট বেঞ্চ আছে, লাস্ট বেঞ্চ আছে। টিচার কিছু জিজ্ঞেস করলে ফার্স্ট বেঞ্চে যারা আছে তারা অ্যানসার দেয়, লাস্ট বেঞ্চে যারা তারা অ্যানসার দেয় না, কারণ তাদের তো দেখা যাচ্ছে না। এখানে সবাই সামনে, আপনারা সবাই সমানভাবে শুনতেছেন, তো এই জন্য আপনারা সমানভাবে অ্যানসার করবেন। সেটা যাই হোক, সামথিং ছোট কোশ্চেন হোক, অ্যানসার দিব। ভুল করলে এখানে অফিসিয়াল ভাবে নোটিশ আছে যে আপনাদের কোনো জরিমানা দিতে হবে না। এই জন্য আপনাদের ভয় নেই যে ভুল করছেন আর জরিমানা দেন 500 টাকা, এরকম কোনো সিস্টেম নাই। বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা ভুলও বলছি, সঠিকও বলছি। একজন বলছেন কার্সার, কিছু মানুষ বলছেন মাউস পয়েন্টার। তো এটাকে কিন্তু কার্সার বলে না, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। আমি মাউস মুভ করলে যে তীর চিহ্নটা মুভ হচ্ছে, এটাকে আমরা কিন্তু অনেকে ভুলে কার্সার বলি, এটাকে কার্সার বলে না, মাউস পয়েন্টার। তাহলে কার্সার কোনটা? আমরা যখন কোনো কিছু লিখতে যাই, লেখায় ক্লিক করলে দেখেন একটা লাইন
ব্লিঙ্ক করতেছে, যে লাইনটা ব্লিঙ্ক করতেছে, এইটাকে বলে কার্সার। লেখার সাথে কার্সারের সম্পর্ক, যেখানে লেখা আছে ওইখানে কার্সার থাকবে। আচ্ছা, যে পেজে কার্সার থাকবে ওইটাই কারেন্ট পেজ, যে পেজে কার্সার থাকবে ওইটাই কারেন্ট পেজ। এই যে প্রিন্ট থেকে যেটা বলতেছিলাম, এই যে কারেন্ট পেজ। আচ্ছা, তারপর পেজেস, ইন্ডিভিজুয়াল পেজ প্রিন্ট করতে চান 1-7, 1 থেকে 7 প্রিন্ট করতে চাচ্ছেন, অথবা 1, দিয়ে 8, দিয়ে 12, 1, 8, 12 নম্বর পেজ প্রিন্ট করতে চান। ইন্ডিভিজুয়াল পেজ প্রিন্ট করার জন্য আমরা এই টেকনিক ব্যবহার করি। আশা করি আমরা প্রিন্টের বিষয়টা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, তারপর এখানে ক্লোজ বা এমন কোনো স্পেশাল অপশন নেই যেটা আমাদের প্রয়োজন। আমরা সুইচ করে চলে যাই মেনু বা রিবনে, আমরা হোম মেনুতে চলে যাই। হোম, ইনসার্ট, পেজ লেআউট। মাইক্রোসফট অফিসের 80% অপশন হচ্ছে এটার ভিতরে। এই তিনটা কমপ্লিট করলে আমাদের মোটামুটি কমপ্লিট হবে, আর আমরা এই তিনটাই কমপ্লিট করবো বেসিক্যালি, এইটাই আমাদের প্রয়োজন। তো হোম মেনু আছে, আপনাদের কিছু অপশনের ভিতরে ফাইল এবং ফরম্যাট নামে অপশন থাকতে পারে, যেমন আগের ভার্সনে ফরম্যাট নামে মেনু থাকে। তো অপশন একই, লেটেস্ট ভার্সনে সেম অপশন, কিন্তু হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে, একটু কম্বাইন করে নিতে হবে। যেহেতু আমি যে কোনো একটা ভার্সনই দেখাবো, তাহলে অন্য অনেক ভার্সন দেখানো হবে না, সব তো দেখানো পসিবল না, এই জন্য। আচ্ছা, তো আমি হোম মেনুতে আসলাম, এখানে কাট, কপি, পেস্ট অপশন আছে, আপনারা সবাই নিয়মিত এটা করেন। আচ্ছা, কাট বা কপি করার আগে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো সিলেক্ট করতে হবে যে আপনি কাকে কাট করতে চান বা কাকে কপি করতে চান। আপনার কয়েকটা মেথড বলেন তো, কাট সিলেক্ট করার কয়েকটা মেথড বলেন তো। স্যার, মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন, লেফট অ্যারো দিয়ে সিলেক্ট করতে পারবেন, যদি অল সিলেক্ট করতে চান সেক্ষেত্রে তো কন্ট্রোল এ সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমরা কয়েকটা মেথড শুনলাম। মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে, আমরা টানাটানি বলবো না, আমরা কিন্তু আর টানাটানি বলবো না, কি বলবো বলেন? মাউস পয়েন্টার ড্র্যাগ করা, ড্র্যাগ করে আমরা সিলেক্ট করতে পারি। এখন যদি বলেন টানাটানি বলতে পারেন, এটা আমরা বাঙালি হিসেবে বলি, আমরা তো বাঙালিরা অনেক কিছুই বলি। আমরা কিন্তু কম্পিউটারে যখন নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু উইন্ডোজ সেট আপ করি না, আমরা কিন্তু উইন্ডোজ মারি, আমরা উইন্ডোজ মেরে ফেলি। আমরা সবাই দেখবেন ভাই আমার কম্পিউটারে উইন্ডোজ মেরে দেন না, তো উইন্ডোজ আমরা মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে উইন্ডোজ, বাংলাদেশে এসে উইন্ডোজ মরে যায়। আমরা কিন্তু সবাই উইন্ডোজ সেট আপ করবো, উইন্ডোজ কিন্তু আর মারবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমি ড্র্যাগ করার, আমি এখন এই মুহূর্তে আপনাদের 30-35টা সিলেক্ট করার মেথড বলতে পারি, এত মেথড আছে শুধুমাত্র সিলেক্ট করা। তো আমি কয়েকটা বলি। অবশ্যই মাউসকে ড্র্যাগ করার মাধ্যমে বা মাউসকে টেনে। আচ্ছা, আমি কন্ট্রোল এ দিয়ে ডকুমেন্টের যত লেখা সব সিলেক্ট করতে পারবো। লেখা বললে ভুল হবে, লেখা না, অবজেক্ট। লেখা হতে পারে, পিকচার হতে পারে, টেবিল হতে পারে, শেপ হতে পারে, সবকিছু একবারে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ। আর এরপরে আমরা ব্যবহার করতে পারি শিফট অ্যারো কি, শিফট প্লাস অ্যারো কির মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। কিবোর্ডের কন্ট্রোলের পাশেই এই যে একদম বাম পাশে কন্ট্রোলের পাশে একটা বাটন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় শিফট। বাম পাশে একটা আছে, ডান পাশে একটা আছে, আর এই চারটা কিকে বলা হয় অ্যারো কি। আমি শিফট প্লাস অ্যারো কি দিয়েও আমি সিলেক্ট করতে পারি। কোনো ওয়ার্ডকে যদি সিলেক্ট করতে চান, কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডের উপর ডবল ক্লিক করে তাহলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হবে, যেমন এভাবে সিলেক্ট করতে পারি। তারপরে কোন লাইনকে যদি সিলেক্ট করতে চান, তো লাইনে দেখেন মাউস পয়েন্টার বেসিক্যালি তীর চিহ্নটা বাম দিক থাকে, যে বাম দিক আছে। তো আমি যদি লাইনের শুরুতে নিয়ে আসি, কার্সারের পয়েন্টারটা হয়ে যাবে ডান দিক। যদি ডান দিক হয় তাহলে এক ক্লিকে লাইনটা সিলেক্ট হবে, এক ক্লিকে ওই লাইনটা সিলেক্ট হবে। এরকম আরো মেথডের অভাব নেই। তো যাই হোক, আমি সিলেক্ট করব, আমি লেখাটা এখান থেকে সিলেক্ট করলাম ড্র্যাগ করে। এবার কাটও আসছে, কপি আসছে। কাট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, মুভ, দ্যাটস মিন মুভ, এক জায়গা থেকে আরেক জায়গা। লেখাটা এখানে হবে না, অন্য কোথাও হবে, এটাকে বলা হয় কাট। আমি যদি আরেক এখানেও থাকবে ওখানেও থাকবে রাখতে চাই, আমি যদি লাইনের কোথায়, আপনি জাস্ট লাইনের শুরুতে একটা ক্লিক করলে লাইনটা সিলেক্ট হবে। এই শুরুতে একটা ক্লিক করলে মানে মাউস পয়েন্টার যখন তীর চিহ্নটা ডান দিক হবে তখন
আচ্ছা, সিলেক্ট করলাম, এইবার কপি। কপি মানে হচ্ছে নকল, অনুলিপি। এখানেও আছে, কপি হয়ে গেছে। কপি বা কাট করার পর রাখাকে বলা হয় পেস্ট। আমি রাখবো, এখানে পেস্ট ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে Ctrl+V, আমি লিখে দিচ্ছি শর্টকাট গুলো। Ctrl+C কপি, Ctrl+X কাট, Ctrl+V তে পেস্ট। এইটা ছিল আমাদের কাট কপি পেস্টের বেসিক আলোচনা। বাট আলোচনা এখানে শেষ না, আমাদের আরো কিছু আপগ্রেড ব্যাপার আছে ডাটা এন্ট্রি কনসেপ্টের উপরে। আচ্ছা, দেখেন আমার কাট কপি পেস্ট, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, সবাই এগুলো জানেন মোটামুটি। তো আমরা একটু অন্য জায়গায় যাই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনাদের ইন্ট্রোডিউস করা হয় নাই। ডাটা এন্ট্রির একটা কাজই আছে, যেটা নাম হলো কপি পেস্ট। আপনাকে কপি পেস্ট করতে হবে, ধৈর্য সহকারে এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় পেস্ট করতে হবে। এটারও কাজ আছে, এটাও এন্ট্রি। কেউ একজন খাতা কলমে একটা জিনিস আছে, সেই খাতা কলমের জিনিসটা আপনাকে লিখতে হবে, আবার লিখছেন, আবার অন্য একটা ওয়েবসাইটে সেম জিনিসটা দরকার, কপি করে পেস্ট করতে হবে, এরও কাজ আছে ডাটা এন্ট্রি। তো আমি সাপোজ এই ওয়েবসাইট থেকে সাপোজ ওয়াই চুজ আস এটা কপি করলাম, এই যে কপি। আমার হতেই পারে আমার ইন্টারনেটে কোনো একটা ডকুমেন্টের কিছু অংশ আমার ডকুমেন্টের প্রয়োজন, তা আমি কপি করলাম। কপি করে আমাদের ডকুমেন্টে চলে আসলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, এই যে পেস্ট বা Ctrl+V। খেয়াল করে দেখেন এটা পেস্ট হয়েছে, বাট আমি যেরকম লিখতেছিলাম সেরকম কি হয়েছে? এটা ওইটা কিন্তু সেরকম হয়নি, বরং ওই যে স্টাইলটা ছিল ওই রকম হয়েছে অনেকটা। লেখাটা সেন্টারে আছে, লেখাটা সেন্টারে আছে। আমি কিন্তু এরকম চাই নাই, আমি চাইছি আমার মতো হোক, আমি যেরকম লিখতেছি সেরকম হোক। তো এটা এরকম হইলো কেন, এরকম হয়ে গেল কেন? তার কারণ হইলো অনেক সময় লেখা শুধুমাত্র লেখা কপি হয় না, ফরম্যাট সহ কপি হয়। যেমন এটা সেন্টার ছিল, এখানে এসে সেন্টার হয়ে গেছে, এই ফরম্যাট সহ কপি হয়। তো আপনার যদি এরকম কোনো অপশন থাকে যে আপনি অনেক লেখা কপি করছেন, আপনি পেস্ট করবেন, বাট আমার কন্টেন্ট দরকার, আমার ফরম্যাট দরকার নেই, আমার তো স্টাইল দরকার নেই, আমি আমার মতো করে নিব, তাহলে আপনাকে নর্মাল পেজ দিলে হবে না। নর্মাল পেজ দিলে হবে না, আপনাকে দিতে হবে পেস্ট স্পেশাল। যেমন আমি লিখছি, এখানে পেজ দিব, পেস্ট না দিয়ে পেস্ট স্পেশাল এখানে দিলাম। দেখেন এখানে অপশন আছে আনফরম্যাটেড টেক্সট, আনফরম্যাটেড টেক্সট। এবার ওকে দিয়ে দিলাম। দেখেন এইবার যেটা পেস্ট হয়েছে সেটা কি আমার লেখার মতো না? এটা কিন্তু আমার লেখার মতোই পেস্ট হয়েছে। তো পেস্টের ক্ষেত্রেও একটু কারুকার্য হতে পারে, যেটা হলো পেস্ট স্পেশাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের অনেক ক্ষেত্রে কপি পেস্টের কাজ আছে, প্রয়োজন আছে, এই জন্য এটা বলে দিলাম যে আমাদের যদি কোথাও আমরা কপি করি তাহলে এটা ব্যবহার করবো। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার পেস্ট স্পেশালটা কি আরেকটু দেখাবেন দয়া করে? আচ্ছা ঠিক আছে, আবার দেখাচ্ছি। দেখেন জি স্যার। আমি এই ওয়েবসাইট থেকে কিছু ডেটা কপি করলাম, সাপোজ এইটাই কপি করলাম। তো এই লেখাটা সেন্টার, আমি যখন এইটা ডকুমেন্টে পেস্ট করবো, দেখেন আমি লিখতেছিলাম বাম দিকে, লিখতে 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 আমি এখানে স্বাভাবিক লেখা আছে, ঠিক আছে। কিন্তু আমি যখন এইটা পেস্ট করতেছি, তো পেস্ট করলে ওই স্টাইল, দেখেন আমার লেখার মতো এটা হয় নাই, আমি যেরকম ধাঁচে লিখতেছিলাম সেরকম হয় নাই। কেন হয় নাই? কারণ ওই ওয়েবসাইটের যে ফরম্যাটিংটা ছিল সেই ফরম্যাটিংটা কপি করে এখানে চলে আসছে। তো এটা হলো পেস্ট উইথ ফরম্যাটিং, এটা হলো নরমাল পেস্ট। এটা আপনি ওয়েবসাইট থেকে কপি করেন বা একটা পিডিএফ ফাইল থেকে কপি করছেন, সেই পিডিএফ ফাইলের স্টাইলটা কপি হয়ে যাবে। তো আপনি যদি শুধু কন্টেন্টটুকু চান, তো শুধু লেখাটুকু, সলিড লেখাটুকু চান, তাহলে আপনাকে এভাবে দিলে হবে না, আপনাকে দিতে হবে পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল দিলাম। দেখেন এইচটিএমএল ফরম্যাট না, দরকার নেই, আমার আনফরম্যাটেড টেক্সট লাগবে, সলিড টেক্সটটুকু লাগবে। আমি এখানে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। এখানে আমার পেস্ট হয়েছে, বাট এখানে সলিড লেখা, ওই যে সলিড লেখা হোয়াইট চুজ আস, এই যে বাদ বাকি লেখাটা সলিড। এবার আমি ফরম্যাটিং করে আমার মতো করে দিব। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ বলেন। এই পেস্টের শর্টকাট Ctrl+V, বাট এই পেস্ট স্পেশালের কি কোনো শর্টকাট আছে? এটা শর্টকাট Ctrl+Shift+V, Ctrl+Shift+V। তো মাইক্রোসফট অফিসে এটা আমি যেটা জানতাম সেটা আমি অ্যাপ্লাই করে দেখি হচ্ছে না, আমাকে দেখতে হবে এটা। আমার জানা মতে Ctrl+Shift+V। আমি আরেকবার ট্রাই করে দেখি, এটাকে ট্রাই করে দেখলেই পারবো। Ctrl+C, এটা কাজ করতেছে না।
এটা সম্ভবত এই শর্টকাট এখানে কাজ করবে না। আমি অনেক জায়গায় ট্রাই করে দেখেছি। কন্ট্রোল স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। কন্ট্রোল শিফট বি। স্যার আপনার বিজয়টা হচ্ছে স্যার ইয়েতে করা আছে, বাংলা ইউনিকোডে করা আছে স্যার, একটু ইংলিশ করলে হয়ে যাবে। বাংলা ইউনিকোড মানে? স্যার হ্যাঁ, এটা ইংলিশ করে দিলে হয়ে যাবে, মানে যে শর্টকাটটা হয়ে যাবে স্যার, এখন ট্রাই করেন। না আপনি বুঝেন না, আমি বি বলি নাই। ওটা বিজয়ের যেটা কন্ট্রোল অল্টার বি, সেটা তো বিজয়ের শর্টকাট। আর শুধু পেস্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ই। এটা আমার কাছে কাজ করে। আচ্ছা, আপনার মাউথ স্পিকার মিউট হয়ে গেছে। হ্যালো স্যার এখন পেস্ট করেন হয়ে যাবে আমার কাছে মনে হয়। না আপনি বুঝেন না বিষয়টা। বি না, আমি কিন্তু বি আর বি বলছি। আমারটা তো হচ্ছে না, সেম প্রসেস আমারটা তো হচ্ছে না। স্যার আমি আরেকটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন। আচ্ছা, ফুড স্টেট করবেন। স্যার আমি মানে কপি করলাম, কপি করার পর নরমালি পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে একদম লেখা যেখানে শেষ বা আমার অবজেক্ট যেখানে শেষ হবে, সেখানে যে পেস্ট আইকন থাকে ওখানে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন পাওয়া যায়। ওখানে একটা অপশন আছে টেক্সট, মানে কিপ টেক্সট অনলি। এটার আরো সমাধান আছে, আমি সমাধানগুলো দিচ্ছি। এটার বাদেও এর সমাধান আছে। আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম এইটার এটা কি সেম জিনিস কিনা, মানে আমি ফরম্যাট স্যার টেক্সট নিলাম আর ওখানে অনলি কিপ টেক্সট অনলি যদি দেই, দুটো সেম কিনা? হ্যাঁ, ওইটা যদি আপনি যদি পেস্ট করার পরে অপশনটা পান তাহলে সেম একই কাজ করবে, শুধুমাত্র টেক্সটটা আসবে। ভার্সনের ভ্যারাইটিস থাকে, এই জন্য একটু কঠিন হয়ে যায় যে আসলে কোথায় কোনটা ট্রাই করে দেখতে হবে এই আর কি। আচ্ছা, আমরা কাট কপি পেস্ট দেখলাম, এটা আশা করি কারো কোনো প্রবলেম নেই। এখানে একটা অপশন আছে, পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ফন্ট সেকশনে। ফন্টটা কি? ফন্ট হলো লেখার ধরন। আমরা যখন বাস্তবে লিখি, আমি নরমাল ভাবে লিখি। স্যার সরি, একটা কোশ্চেন স্যার। সেটা হচ্ছে আপনি বললেন যে পেস্ট করতে গেলে তারপরে আমরা তো পেস্ট স্পেশালিস্টে যাব, তারপরে কোনটা ক্লিক করতে বলেন স্যার? ওটা আমি শুনে দেখি। আনফরম্যাটেড টেক্সট। আচ্ছা, আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট, এটা তো স্যার, তাই না? আপনি একটু উপরে যেটা দিয়েছেন ওইটাই দিবেন, আনফরম্যাটেড টেক্সট দিলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সামনে যাই। সেকেন্ড। হ্যাঁ, শর্টকাট গুলো আমি লিখেছি, আমি কি কারণে সেটা তো মুখে বলে দিচ্ছি। আমি শর্টকাট গুলোর ডিটেইলস এই জন্য লিখতেছি না, কারণ আমি তো পরে কোশ্চেন করবো আপনাদের কাছ থেকে। এটা লেখার দায়িত্ব আপনাদের। শুধু শর্টকাট গুলো লিখলাম, এটার মানে ডিটেইলসটা আপনারা লিখবেন। ওকে, আচ্ছা আমরা একটু সামনে যাই। ফন্ট হলো ফন্ট লেখার ধরন। আমরা যদি লেখার বিভিন্ন আইটেম চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করি। তো আমি একটু লিখে দেখাই। সাপোজ এখানে লিখলাম আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম্পল একটা লেখা লিখলাম আমি। তো এই লেখাটা আমি সিম্পল একটা নরমাল একটা ভাব দেখতে পাচ্ছি। তো আমি লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করতেছি। দেখেন ফন্ট চেঞ্জ করার সাথে সাথে ওই একই লেখা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার গেটআপটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে। এবার একই কিবোর্ড, একই সব কিছু আছে, কিন্তু আমি এখন লিখলে আমার লেখাটা ওই রকমই হচ্ছে। তো এটার কারণ কি? এটার কারণ হলো ফন্ট হলো লেখার ধরন। আমরা যখন লিখি একটা নর্মাল লেখা একরকম, আবার যখন কোনো লেখা লিখবো, মনে করেন কোথাও সিগনেচার লিখতে হবে, তাহলে সিগনেচার ফন্ট ওই টাইপের ফন্ট। মেন কথা হলো লেখার ধরনকে চেঞ্জ করার জন্য আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করি। আপনারা ইন্টারনেটে অ্যাভেলেবেল ফন্ট আছে, সেগুলো থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর আরো একটা ব্যাপার আছে যেটা নিয়ে একটু কথা না বললেই নয়, সেটা হলো বাংলা ফন্ট। বাংলা ফন্ট দুই ধরনের হতে পারে। বেসিক্যালি দুই ধরনের না, আরো অনেক ধরনের হয়, কিন্তু বাংলাদেশে মোস্টলি দুই ধরনের ব্যবহার হয়। একটা হলো ANSI, একটা হলো ANSI, আর একটা হলো ইউনিকোড ফন্ট টাইপ। যারা ফন্ট তৈরি করছে তারা বাংলাদেশি না, প্রথম দিকে তারা ছিল বাইরের দেশে। তারা কিন্তু বাংলাকে মাথায় না রেখেই কাজ করছে। পরে ইউনিকোড আসার পরে এখন আমরা মোস্টলি সব জায়গায় এখন আমরা বাংলায় ডোমেনও কিনতে পারি। কেন? কারণ ইউনিকোড সাপোর্টেড। তো ইউনিকোড আর এনএসআই কে বোঝানো কঠিন, যেটা কিরকম এটা বোঝানো কঠিন হবে। তবে এইটুকু বুঝেন যে অনলাইনে আমরা যত লেখা দেখি সব কিন্তু ইউনিকোড, সব লেখা ইউনিকোড, এক কোডের কোডিং। আর আমরা যে সুতন্নি ফন্ট দিয়ে লিখি বাংলায়, বিজয় দিয়ে যে সুতন্নি ফন্ট লিখি, এটা হলো এনএসআই ফন্ট। তো
তো এক একটা ফন্ট এক এক ধরনের হয়, সুতরাং মানে এনএসআই হতে পারে, আবার ইউনিকোডও হতে পারে। তো এটা কেন ম্যাটার করে সেটা একটু সংক্ষেপে বলি। আমরা টাইপিং করার জন্য দুইটা সফটওয়্যার ব্যবহার করে থাকি, বিজয় অথবা অভ্র। তো দেখেন এটা হচ্ছে অভ্র আর এটা হলো বিজয়। অভ্রর ভিতরেও কিন্তু ইউনিকোড দিয়েও লেখা যায়, আবার এনএসআই দিয়েও লেখা যায়। যারা ফন্ট তৈরি করে তারা দুই ধরনের ফন্ট তৈরি করে, একটা এনএসআই ফন্ট তৈরি করে আর একটা ইউনিকোড ফন্ট তৈরি করে। কেন তৈরি করে কোশ্চেন হতে পারে। দেখেন ইউনিকোড ইন্টারনেটের জন্য, ইউনিকোড ইন্টারনেটের জন্য, অফলাইনে যে কাজ করা যাবে না তা কিন্তু না, করা যাবে, কিন্তু বেসিক্যালি ইন্টারনেটের জন্য। আর এনএসআইটা লোকাল কম্পিউটার ওয়ার্ডের জন্য। তো আমি যে সফটওয়্যার দিয়ে লিখি না কেন, দুটো দিয়ে আমি এনএসআইও লিখতে পারবো, একই ফন্ট একই সফটওয়্যার আমি কিন্তু দুই ধরনের লিখতে পারবো। এটা মাথায় যদি মনে হয় যে মানে একটু ঘোরালো, দরকার নেই, বাদ দেন, আপাতত লিভ নেই। যারা বুঝেন তাদের জন্য বলতেছি। রাইট ক্লিক করলাম, টুলস, আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ এনএসআই। আপনি একটা ফন্ট ডাউনলোড করলে ইন্টারনেট থেকে, সেটা নাম হলো সুতর্ণী। এইটা বুঝতে হবে যে সুতর্ণী একটা এনএসআই ফন্ট। তো আমার যদি এখানে আউটপুট অ্যাজ ইউনিকোড থাকে তাহলে কিন্তু অভ্র দিয়ে আমি কখনোই সুতর্ণী ফন্ট দিয়ে লিখতে পারবো না। আমাদের একটা কমন একটা মিস্টেক আছে, আমরা মনে করি যে সুতর্ণী ফন্ট দিয়ে শুধুমাত্র বিজয় লেখা যায়, অভ্র দিয়ে লেখা যায় না। আসলে ভুল। সুতর্ণী ফন্ট দিয়ে বিজয়ের যত ফন্ট আছে সব ফন্ট দিয়ে আপনি লিখতে পারবেন অভ্র দিয়ে, শুধুমাত্র এখানে আউটপুট অ্যাজ এনএসআই দিতে হবে, তাহলে আপনি বিজয়ের যত ফন্ট আছে সবই লিখতে পারবেন আপনি দিয়ে অভ্র দিয়ে। কারণ বিজয়ের সব ফন্ট, মোস্টলি যত ফন্ট আছে সব কিন্তু এনএসআই ফন্ট। ওরা রিসেন্টলি আপগ্রেড করছে ইউনিকোডে, একটা সময় ইউনিকোড ছিলই না। আচ্ছা, এবার বিজয়তে যাই। বিজয় তো সেম, এই যে রাইট ক্লিক করলাম, এখানে দেখেন ইউনিকোড আছে, বিজয় ক্লাসিক আছে। বিজয় ক্লাসিক মানে হচ্ছে এনএসআই। তো ফন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ইউনিকোডিং এ লিখবেন, ইউনিকোডে লিখবেন নাকি এনএসআই কোডিং এ লিখবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে আমরা ফন্ট চেঞ্জ করার মাধ্যমে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। এই যে আমরা ফন্টের এখানে ক্লিক না করে ছোট্ট এই পয়েন্টটা কেন ক্লিক করতেছি, কারণ আমরা ডিটেইলসটা পাওয়ার জন্য। এই ছোট্ট যে বাটনটা, এটার কম্পিউটারের নাম আছে, এই কম্পিউটারের ভাষায় এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু, DROP, ড্রপ, DOWN, ড্রপ ডাউন। যেখানে নিচে ডাউন হয়, নিচে ডাউন হয়, যেটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। আমরা কোনো সময় সরাসরি এখানে ক্লিক করব না, সবসময় ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কাজ করব। আচ্ছা, এটা গেল। আমরা এখন সামনে যাই। এরপর হলো ফন্ট সাইজ, লেখার সাইজকে ছোট বড় করতে পারবেন এইটার মাধ্যমে। আমরা এটার জন্য সহজ একটা শর্টকাট শিখি। কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে আমরা স্মুথ ভাবে ফন্টকে ছোট বড় করতে পারবো। যেমন আমি সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল প্লাস ব্র্যাকেট বামে অথবা ডানে, বামে দিলে কমবে, ডানে দিলে বাড়বে। এটা কেন? এইটা ফন্ট সাইজ ছোট বড় করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে, সবথেকে ইজিয়েস্ট ওয়ে। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ চারটা অপশন আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। সবাই জানেন কোনো লেখার গুরুত্ব বোঝানোর জন্য আমরা লেখাটাকে বোল্ড করি, একটু মোটা হবে। আবার কোনো লেখাটাকে স্পেশালিটি বোঝানোর জন্য আমরা ইটালিক করি, লেখাটা একটু হেলানো হবে। ইটালি না, ইটালিক, LIC। আচ্ছা, এটা হলো ইটালিক, আমরা চাইলে ব্যবহার করতে পারি। কোনো লেখার নিচে দাগ দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন, যদি কোথাও প্রয়োজন হয় আমরা ইউজ করতে পারি। এটারও শর্টকাট আছে, মিল আছে, কন্ট্রোল B তে বোল্ড, কন্ট্রোল I তে ইটালিক, কন্ট্রোল U তে আন্ডারলাইন। লিখে দিচ্ছি। মাইক্রোসফট অফিসের এইসব সিস্টেমগুলো হচ্ছে ট্রাগল সিস্টেম, যেটা একবার করছেন সেটা যদি আবার করেন তাহলে সেটা বন্ধ হয়। যেমন এটা ব্লক, একবার বোল্ড হয়েছে, আবার করলে ঠিক স্বাভাবিক, আবার করলে স্বাভাবিক। কন্ট্রোল B তে বোল্ড, কন্ট্রোল I তে ইটালিক, কন্ট্রোল U তে আন্ডারলাইন। তারপরে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, যেটার নাম হলো স্ট্রাইক থ্রো। লেখার মাঝখানে কাটা দাগ, নিচে না, সরাসরি মাঝখানে কাটা দাগ দেওয়ার জন্য স্ট্রাইক থ্রো ব্যবহার করা হয়। যেমন এই লেখাটা আমি সিলেক্ট করলাম, স্ট্রাইক থ্রো দিয়ে দিলাম, দেখে মাঝখানে কাটা দাগ আসছে। এটা লাভ কি? এটা দিয়ে এটা ভুল বোঝানোর জন্য যে এই বানানটা ভুল, অরিজিনাল বানানটা লেখো, এরকম হতে পারে না। আপনি দারাজ.com গেলে দেখবেন দেখায়
যে আগের দাম ছিল 12,000 টাকা, মাঝখানে দাগ দেওয়া, এবার নিচে লেখা 10,000 টাকা। এর দ্বারা বুঝাচ্ছে যে ওটা আগে ছিল এখন নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওই জিনিসটা এখন এক্সিস্ট করে না। এটার জন্য আমরা এই স্ট্রাইক থ্রো ব্যবহার করি। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে এখানে আছে সুপার স্ক্রিপ্ট এন্ড সাব স্ক্রিপ্ট। যেমন আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু আসলে কিন্তু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার হয়নি। এটা কি হয়েছে বলেন, a2 প্লাস b2। স্কয়ার হতে গেলে এই 2টাকে এর কানের কাছে যেতে হবে। এইটা কিভাবে আনবো? এটা করার জন্য ইকুয়েশন নামে একটা অপশনে আছে মাইক্রোসফট অফিসে, গাণিতিক যত সমস্যা এর সমাধানের জন্য লেখার জন্য ইকুয়েশন নামে একটা মেনু আছে, সেটা পরে বলতেছি। তো আমি সিম্পলি এই 2টাকে সিলেক্ট করলাম, করে এখানে অপশন আছে সুপার স্ক্রিপ্ট, আমি দিলেই 2টা চলে গেল উপরে। আবার এই 2টাকে সিলেক্ট করলাম, এটা দিলাম সাবস্ক্রিপ্ট, 2টা চলে গেল নিচে। মৌলিক পদার্থের অনেক সংকেত এরকম নিচে থাকে, তো আমরা যদি চাই এই সুপার স্ক্রিপ্ট অথবা সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবো। এটারও শর্টকাট আছে, কন্ট্রোল সমান সমান। কন্ট্রোল সমান সমান দিলে আপনার কন্ট্রোল সমান মানে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে সমান সমান প্রেস করতে হবে, এটা হলো সাবস্ক্রিপ্টের শর্টকাট। আর কন্ট্রোল শিফট সমান সমান হলো সুপার স্ক্রিপ্টের শর্টকাট। কন্ট্রোল শিফট সমান সমান, ট্রাই করে দেখবেন। এই যে দেখেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখলাম সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট দেখলাম, এটা আমি আবার ঠিক করে নেই। এরপর যেটা দেখবো সেটা নাম হচ্ছে কেস। বাংলায় যেরকম গ্রামার আছে, ইংরেজি সেরকম গ্রামার আছে। গ্রামারে বিভিন্ন টার্মস আছে, তার ভিতরে একটা টার্মস হলো ইংরেজির প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, এটাকে বলা হয় সেন্টেন্স কেস। তা আপনি ভুলে ভুলে সব 50 লাইন লিখছেন, সব এরকম নর্মাল লিখছেন, এখন তো সমাধান কি এক একটা করে ঠিক করবেন না, এটার জন্য সমাধান হলো কেস। এখানে অপশন আছে দেখেন, কেস, তার ভিতর সেন্টেন্স কেস দিয়ে দিলাম, অটোমেটিকলি ক্যাপিটাল হয়ে গেল। আবার এমনও তো হতে পারে আপনার সব লেখা ক্যাপিটাল লাগবে, তাহলে এখানে অপশন আছে আপার কেস, সব বড় হাতে, আবার লোয়ার কেস, সব ছোট হাতে। আবার হতে পারে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এই দেখেন কি, আমার সোনা বাংলা আমার, ASBA ক্যাপিটাল। আবার এর উল্টা হতে পারে, যা আছে তার উল্টা হবে, ইনভার্স হবে। এটার জন্য আছে টাগল কেস, এই যে এটাকে টাগল না বলে পাগল কেস বলতে পারে, পাগলাম কি, এটা যা আছে তার উল্টো হবে। যেমন এটা স্মল ক্যাপিটাল, বাদ বাকি ছোট অক্ষর স্মল লেটার। তা আমি এখান থেকে সিলেক্ট করে টাগল কেস দিয়ে দিলাম, উল্টো রেখে দেখেন এ স্মল বাদ বাকি বড়, যেটা থাকবে সেটা রিভার্স হবে। যদি চাই আমরা এটা ব্যবহার করতে পারি ইন কেস কোথাও যদি প্রয়োজন হয়, পাগলামটির জন্য এই আর কি। আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই। আমরা ফন্ট সেকশন ক্লিয়ার করলাম, কিন্তু ফন্ট সেকশনের ভিতরে গুরুত্বপূর্ণ অনেক অপশন এখনো বাকি আছে। সেটা হলো দুটো কালার। আমরা ফন্টকে দুই ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। একটা হচ্ছে হাইলাইট কালার, আর একটা হলো ফন্ট কালার। লেখার কালার চেঞ্জ করতে চাই, তাহলে সিলেক্ট করে আমি এখান থেকে লেখার কালার চেঞ্জ করে দিলাম, এটা পসিবল। লেখাটা কালার চেঞ্জ হলো। যদি আপনি নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান শুধু লেখার, তাহলে এটাকে বলা হয় হাইলাইট কালার। আমি এখান থেকে হাইলাইট কালার চেঞ্জ করতে পারবো। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। তো আমরা ফন্ট সেকশন ক্লিয়ার করলাম। এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, আমি এই যে ফন্টের পরিবর্তন করলাম, এটাকে কি বলে বলেন তো? এই যে ফন্টের পরিবর্তন করলাম, কালার করলাম, এটাকে অফিশিয়াল ভাষায় কি বলা হয়? আমি বলছি কিন্তু এটা আগেই, এটা দেখানোর আগেই এটা বলছি। কি বলে এটাকে? ফরম্যাটিং। কি ফরম্যাটিং এটা? টেক্সট ফরম্যাটিং। যেহেতু টেক্সটের পরিবর্তন হচ্ছে, তার মানে এটা হলো টেক্সট ফরম্যাটিং। তো আমি কিন্তু এখানে অনেক ফরম্যাটিং করে ফেলছি, যেমন এটা সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, বোল্ড, লেখার কালার চেঞ্জ, তারপরে উপরেও অনেক পরিবর্তন করে ফেলছি। তো এই ফরম্যাটিং গুলো যদি আমার প্রয়োজন না হয়,
তাহলে কি করণীয়? আমি কি এক একটা করে সব আবার বোল্ড কমাবো, সুপারস্ক্রিপ্ট ঠিক করবো, এটা করবো? তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এর সমাধান কি? সমাধান হলো আপনি একটা ক্লিক করে টোটালটা একদম নরমাল করে দিতে পারবেন। কিভাবে? আপনি সিলেক্ট করেন করে এখান থেকে দেখেন অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং। আমি ক্লিক করলাম, শুধুমাত্র হাইলাইট কালার বাদে আর সব ক্লিন ওটা থাকবে, আর সব কিছু ক্লিন হয়ে গেছে। দেখছেন? আমি এটাকে সিলেক্ট করলাম, ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিলাম, ধোয়া মোছা হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন, আর কিছু নাই। এইটাকে বলা হয় ক্লিয়ার ফরম্যাটিং। এটা শর্টকাট হলো কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস। আচ্ছা, আমি একটা সমাধান বলছিলাম এই যে ওয়েবসাইটের, আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি, এবার আমি এটা নরমালি পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন হুবহু ওই ডিজাইন সহ চলে আসছে, দেখছেন? ওই ডিজাইন সহ চলে আসছে এইচটিএমএল ডকুমেন্ট। এবার আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্পেস যদি প্রেস করি তাহলে কিন্তু দেখেন কন্টেন্টটা ফরম্যাট হয়ে গেছে। দেখেন অ্যালাইনমেন্টটা আছে বাট ফন্ট কিন্তু আর নাই। তো আমি ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে অনেক ফরম্যাটও কিন্তু ক্লিন করতে পারবো, অনেক ফরম্যাটও ক্লিন করতে পারবো। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আর বুঝতে অসুবিধা হচ্ছে? জি। আর এই যে একজন শুনতে পাচ্ছে না, তাহলে ওনারা যদি মোবাইলে ব্যবহার করে এই কারণে হয়তো কোনো সমস্যা হইতে পারে। সমস্যা হচ্ছে এখন ওইদিকে তো আমি অ্যাটেনশন দিতে পারতেছি না। আমাদের সাপোর্ট টিম আছে, সেখানে যোগাযোগ করলে হয়তো সমাধান পেত, জানি না। হ্যাঁ, আমাদের সাপোর্ট টিম নাম্বার তো দেওয়া আছে, একটু এখানে কল করলে হয়তো ক্লিয়ার হবে, একটু চেক করেন এটা। আচ্ছা, তো আমরা এখানে ফন্ট সেকশন ক্লিয়ার করলাম, এখানে ক্লিয়ার ফরম্যাটও দেখলাম আমরা। তারপরে আরেকটু কাস্টমাইজ হতে পারে। এখানে অ্যালাইনমেন্ট সেকশন আছে, অ্যালাইনমেন্টের তো কি কি আছে আমরা সেগুলো একটু দেখি। প্যারাগ্রাফ সেকশন, এটা প্যারাগ্রাফের ভিতরে আছে ফার্স্টেই অ্যালাইনমেন্ট। আমি সব ডিলিট করে দেই। সাপোজ আমি লিখবো বায়োডাটা। বায়োডাটা শব্দটা সবসময় কোথায় হয়? সেন্টারে। তো লেখাকে সেন্টার আনার জন্য সামনে যে স্পেস দেওয়ার প্রয়োজন নাই, আপনি সিম্পলি অ্যালাইনমেন্ট সেন্টার, দেখেন লেখার সেন্টার চলে আসছে। হতে পারে লেফট, হতে পারে রাইট, হতে পারে জাস্টিফাইড, লেখার সেন্টার হলো। এবার নিচে আমি আমার বায়োডাটা লিখবো। সাপোজ আমি হাবিজাবি লিখতেছি কাজ সময় বাঁচানোর জন্য। এটা আবার মনে করেন না যে হাবিজাবি শিখাই, হাবিজাবি লিখি, এটা আবার বললেন। সিলেক্ট করলাম, একটু আমি লেখা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। আমি কিছু লেখা লিখলাম, তো এই লেখাটা সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন বাম সাইড কিন্তু এক্স্যাক্টলি সমান, বাম সাইড একদম সমান। কেন? কারণ এটা অ্যালাইনমেন্ট লেফট। যদি অ্যালাইনমেন্ট রাইট দেই তাহলে ডান সাইড সমান হবে, বাম সাইড একটু উল্টাপাল্টা করতে পারে। আর সেন্টার দিলে দুই দিকে সমান না, লেখাটা একদম সেন্টারে। যদি সব দিক সমান করতে চাই তাহলে অ্যালাইন জাস্টিফাই, এই পাশে সমান, এই পাশে একদম সমান করে ফেলবে। আমরা যদি 3-4 লাইন লিখি, প্যারা লিখি, তখন আমরা কি দেই? অ্যালাইন জাস্টিফাই। এটার শর্টকাট আছে কন্ট্রোল ই অ্যালাইনমেন্ট সেন্টার, কন্ট্রোল এল অ্যালাইনমেন্ট লেফট, আর কন্ট্রোল জে অ্যালাইন জাস্টিফাই। 4টা শর্টকাট বললাম, নোট করছেন আশা করি। আচ্ছা, তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে মাইক্রোসফট অফিসিয়াল, সেটা হলো লিস্ট। লিস্টের বাংলা কি বলা যেতে পারে? তালিকা। আপনি একটা তালিকা শো করবেন পয়েন্ট আকারে, যেমন একটা কোচিং সেন্টারে 5টা বিশেষ সুবিধা, বা আপনি 10 জন মেম্বারের নাম লিখতেছেন 1 2 3 4 করে, এরকম ভাবে পয়েন্ট করার জন্য, তালিকা করার জন্য আমরা ব্যবহার করি এই লিস্ট। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, সরাসরি ক্লিক করব না, ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে ক্লিক না করে এখানে ক্লিক করব। আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, যে কোনো একটা স্টাইলের কথা বলতেছে, সাপোজ এই স্টাইলটা আমি চয়েস করলাম, এই যে ক্লিক করলাম। এবার আমি এখানে কিছু লিখি, সাপোজ 1000, ইন্টার, দেখেন এইটা অটোমেটিক আসছে, এটা অটোমেটিক চলে আসছে। লিখলাম রহিম, ইন্টার, দেখেন অটোমেটিকলি পয়েন্ট আকারে চলে আসতেছে। এইটাকে মাইক্রোসফট অফিসিয়াল ভাষায় বলা হয় লিস্ট। যে লিস্টের আগে সিম্বল আছে, আইকন আছে, সেই লিস্টটাকে বলা হয় বুলেট লিস্ট। আর যে লিস্টের আগে 1 2 3 4 এবিসিডি বা কোনো কিছু কাউন্টিং হয়েছে, সেটাকে বলা হয় নাম্বারিং লিস্ট বা নাম্বারের লিস্ট। যেমন এটা ক্লিক করলাম, এবার পাশেরটাই যাই, এই যে 1 2 3, তাহলে এটাকে কি বলে? নাম্বারিং লিস্ট। এটা হতে পারে।
এটা হতে পারে। আর পাশেরটা সিম্বল, আইকন, চিহ্ন, এইটাকে বলা হয় বুলেট লিস্ট। এই যে কোনো একটা হতে পারে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। যদি আর দরকার না হয় যে 3টা নিচ্ছি আমার 4 নম্বরটা দরকার নেই, তাহলে ফাঁকা রেখে ইন্টারফেস করবেন, দ্যাটস মিন 2বার ইন্টারফেস করবেন, তাহলে এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। এইটা ছিল আমাদের প্যারাগ্রাফ সেকশন। এখানে আরো কিছু অপশন আছে, যেমন লাইন স্পেসিং, এটা আমরা পেজ লেআউটে দেখবো। তারপর এখানে কিছু আদার এক্সেসরিজ কাজ আছে, যেমন আমি এখানে বাংলাদেশ, এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করলাম, বানান ভুল, অ্যালাইনমেন্ট সেন্টার। এবার এই লেখাটাকে হাইলাইট কালার যদি দেই, তাহলে সেটা শুধুমাত্র ওই অংশটুকুর ভিতরে হয়। যদি টোটাল লাইনটাকে কালার করতে চাই, তাহলে আমরা ইউজ করি শেডিং। এই যে শেডিং, এখান থেকে আমি এটা কালার চয়েস করে দিলাম। দেখেন টোটালটা জুড়ে কিন্তু কালার আসছে। আপনি নিচে ছোট্ট করে একটা লাইন দিতে চান, তাহলে আপনি এই শেডিং এর পাশে লাইন আছে, এই যে বর্ডার বলে থেকে, আপনি বর্ডার দিতে পারেন। সব দিকে দিতে চাইলে অল বর্ডার, বর্ডার হয়ে যাবে, সিলেক্ট করে নিন। আর যদি শুধু নিচে দিতে চাই, তাহলে এই যে বটম বর্ডার, দেখেন নিচে শুধু একটা বর্ডার আসছে। এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই দুটো অপশন দিয়ে, বর্ডার এবং শেডিং দিয়ে। আচ্ছা, আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এখানে ফন্ট সাইজ কত ছোট? আচ্ছা, বাংলাদেশ লিখলাম, এখানে আরেকটু কাস্টমাইজ করব। সাপোজ আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করলাম, ফন্ট সাইজ বোল্ড করে দিলাম, কালারটা হোয়াইট করে দিলাম, একটু কাস্টমাইজ করলাম। তো এটা একটা হেডিং, এটা একটা পয়েন্ট হেডিং। সাপোজ ইন্ডিয়া হবে, আবার নিচে পাকিস্তান, এরকম 3টা জায়গা আছে। তো এই ইন্ডিয়া পাকিস্তানও সেম বাংলাদেশের মতোই হবে। তাহলে আপনি কি করবেন? আপনি কি এই ইন্ডিয়ান বাংলাদেশকে যেভাবে ফরম্যাট করছেন এটাকে সেভাবে ফরম্যাট করবেন একটা একটা করে? না, এটার জন্য আপনার সিম্পল একটা অপশন আছে, যেটার মাধ্যমে একইভাবে করতে পারবেন। কিভাবে দেখেন, বাংলাদেশে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে হোম মেনু থেকে ক্লিক করব ফরম্যাট পেইন্টার, ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম। এইবার এই ইন্ডিয়াকে বাংলাদেশের মতো করতে চাই, এই ইন্ডিয়ায় ক্লিক করলাম, দেখেন ইন্ডিয়াটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে গেছে। আবার ইন্ডিয়ায় ক্লিক করলাম ফরম্যাট পেইন্টার, পাকিস্তানে ক্লিক করলাম, দেখেন ডিজাইন হয়ে গেছে। তার মানে আপনার আলাদা আলাদা ডিজাইন করার প্রয়োজন নাই। আপনি কোনো একটা জায়গায় কাজ করছেন, সেই কাজটাকে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, বারবার ফরম্যাট করার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই কি ক্লিয়ার হয়েছি? আচ্ছা, তো আজকের মতো আর লাস্ট একটা অপশন দেখে আমি আজকের মতো ইন করব ক্লাসটা, সেটা হলো ফাইন্ড, রিপ্লেস এন্ড গো টু। মাইক্রোসফট অফিসের গুরুত্বপূর্ণ একটা অপশন হলো ফাইন্ড, রিপ্লেস, গো টু। ফাইন্ড, রিপ্লেস আছে, গো টুটা নাই, গো টুটা আছে ভিতরে। আমি মনে করেন আমার ডকুমেন্টে আমি অনেক লেখা লিখবো, সাপোজ আমি কোথাও লিখলাম, এখানে লিখলাম রহিম। রহিম শব্দটা আমি ডকুমেন্টের অনেক জায়গায় লিখলাম, সাপোজ আপনাদের দেখানোর জন্য করতেছি। এটা হতে পারে যে আপনি যে ডকুমেন্ট লিখছেন সেখানে অনেকবার এই শব্দটা ব্যবহার করছেন, কিন্তু আসলে শব্দটা ভুল। রহিম হবে না, ওখানে হবে করিম, এটা হতে পারে। বা রহিম হবে না, এখানে তাহের হবে। এরকম যদি হয়, তাহলে একটা নামের ভুল হয়েছে, এইটাকে কারেকশন করা কিভাবে পসিবল? 1-2 পেজ হলে করলাম, 50 পেজ এই রহিম শব্দটা অনেক জায়গায় লিখে ফেলছেন, তা আসলে তো রহিম হবে না, ওখানে হবে তাহের। তো এখন এটার সমাধান কি? এটা সমাধানের জন্য এই রহিম একটা একটা করে খুঁজে বের করার প্রয়োজন নেই। আপনি সিম্পলি মাইক্রোসফট অফিসে একটা ডকুমেন্ট ইউজ করতে পারেন, অপশন ইউজ করতে পারেন, যেটার নাম হলো ফাইল। ফাইল দিয়েছেন, এটা করার আগে কার্সারটা শুরুতে নিয়ে রাখবেন, এই কার্সারটাকে শুরুতে দিয়ে রাখবেন, কারণ কার্সারের পরের থেকে হিসাব হয়। আচ্ছা, যদিও সমস্যা না, ঘুরে ফিরে আবার শুরু থেকে আসে। আচ্ছা দেখেন, ফাইল, রিপ্লেস, গো টু আছে কিন্তু 3টাই। ফাইল কি খুঁজবে বলতেছে, ফাইল ওয়ার্ড কি খুঁজবে, আমি বললাম রহিম খুঁজবে। এবার ফাইল নেক্সট, দেখেন একটা একটা করে রহিম আমাকে খুঁজে বের করে বলতেছে এই করে রহিম আছে আপনার ডকুমেন্টে, আর নাই, আর নাই। এটা শুধু খোঁজা। যদি আপনি পরিবর্তন করতে চান অটোমেটিকলি, যে রহিম আছে, রহিম আমি কি 500 পেজে সব মিলে 1000 বার রহিম লেখা আছে, 1000 রহিম যদি সারাদিন চলে যাবে। আমি একটা ক্লিকে করতে পারবো, কিভাবে? রিপ্লেস, ফাইন্ডের পাশে। এবারও বলতেছে ফাইন্ড ওয়ার্ড কি খুঁজবে, রহিম। রিপ্লেস উইথ কিসের সাথে পরিবর্তন করবে, আমি দিলাম তাহের। আচ্ছা দেখেন, রহিম তাহের, আমি জাস্ট এখানে ক্লিক করব রিপ্লেস অল। আমি যখন রিপ্লেস অল ক্লিক করলাম, এক ক্লিকে ডকুমেন্টে যত রহিম ছিল সব হয়ে গেল তাহের।
এটা হচ্ছে ইরর কারেকশন। আপনি যদি সিম্পলি কোনো ভুল কিছু লিখে থাকেন, একটা ক্লিকের মাধ্যমে আপনি কারেক্ট করতে পারবেন। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। কন্ট্রোল এফ ফাইন্ডের শর্টকাট, কন্ট্রোল এইচ এ হচ্ছে রিপ্লেস, তারপর কন্ট্রোল জি এটা হচ্ছে গো টু দ্বারা কি হয়, নির্দিষ্ট কোনো পেজ, নির্দিষ্ট কোনো সেকশন, নির্দিষ্ট কোনো লাইনে যাওয়া যায়। আমি একটা ডকুমেন্ট লিখছি, সেখানে 490 নম্বর পেজে আমার একটা ভুল আছে, সেটা কারেক্ট করতে হবে। আপনি কি স্ক্রল করে 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 যাবেন? তাহলে সময় লাগবে, সকালবেলা খাওয়া দাওয়া করে বসতে হবে, এসার সময় দিয়ে পৌঁছে দিতে হবে, এত সময় তো নাই। আপনি জাস্ট কন্ট্রোল জি প্রেস করে পেজের নাম্বারটা বলে দেন, তারপরে দেন গো টু, ও চলে যাবে। এখানে দিয়ে দিলাম 45, গো টু ক্লিক করে চলে যাবে। আমাদের তো এখানে নেই। শুধু এইখানে না, অন্য কোথাও হতে পারে। একটা পিডিএফ পড়তেছেন আপনি, সেখানে বই পড়তে পড়তে 255 নম্বর পেজ পড়বেন, আপনি পড়ছেন, আবার নতুন করে পিডিএফ ওপেন করছেন, আবার কি স্ক্রল করবেন না, কন্ট্রোল জি পেজ নাম্বার বলে দেন 255, ব্যাস এক ক্লিকে আপনি চলে গেছেন এক নম্বর পেজে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের ক্লাসে যে আলোচনা হলো তার ভিতর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। কার কোনো কোয়েশ্চেন আছে কিনা? নাই তাহলে ফারজানা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম বলেন। স্যার, এই যে ওয়ার্কিং প্লেসে যে একাধিক পেজ আনা যাচ্ছে, এটা কিভাবে আনবো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তখন লিখতে আর পেজ লেখার জায়গা থাকবে না, তখন এমনিতেই নতুন পেজ চলে আসবে। আপনি যদি শর্টকাটে আনতে চান তাহলে আপনি শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল প্লাস ইন্টার, যতবার চেপ দিবেন ততবার, যে আমার এই পেজ আছে কন্ট্রোল ইন্টার, দেখেন নতুন নতুন পেজ তৈরি হচ্ছে, দেখছেন? কন্ট্রোল ইন্টার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? এটা আমরা শিখতাম সামনে, ইনসার্টের ভিতরে এই যে অপশনটা আমি বলছেন তাই বললাম। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে। এমডি কাইফ শুনতে পাচ্ছেন আমাকে? খালেদ ভাই, খালেদ কিবরিয়া শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি ভাই, হ্যাঁ পারফেক্টলি ফাইন। খালেদ ভাই, আজকে আলোচনা হয়েছে এরকম পাঁচটা, এরকম তিনটা শর্টকাট বলেন তো আজকে আলোচনা হয়েছে এরকম। কন্ট্রোল এন, তারপর কন্ট্রোল এফ, কন্ট্রোল এইচ, কন্ট্রোল সি, কপি পেস্ট করার জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স। আচ্ছা, তারপর এখানে আছেন দেখতে পাচ্ছি ওয়াহিদা ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যাদের নামটা ঠিক নেই আমরা সবাই একটু কাইন্ডলি ক্লাসের সময় আমরা একটু চেক করব, প্রোফাইল আছে উপরে, রিনেম অপশন আছে, তার নামটা একটু চেঞ্জ করে দিব, না হলে কিন্তু সমস্যা হবে, আমি ডাকতে পারবো না। নজরুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু বলেন তো ডায়ালগ বক্স কি? ডায়ালগ বক্স কি জিনিস? স্যার, ডায়ালগ বক্স হচ্ছে আপনার কোনো একটা কোনো একটা ফাইল আপনার যেটা লেখা হয়েছে, লেখা আছে কোনো একটা ফাইলের নাম, সেটা ডায়ালগ বক্স। না, বিষয়টা হলো না, একটু সুন্দরভাবে বলছিলাম। কম্পিউটার কাছ থেকে কোনো ইনফরমেশন বা কম্পিউটারে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য যে বক্সটা আসে, আমরা যখন কোনো অপশন ক্লিক করি, এভাবে বলতে পারেন। এটা সুন্দর উপস্থাপন করতে হবে। স্মার্ট হওয়ার জন্য বেশি কিছু জানা লাগে না, অফিসিয়াল ভাষাগুলো ইউজ করলেই আপনি স্মার্ট। খালি অফিসিয়াল ভাষাগুলো শেখেন, আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। ফন্ট কি বলেন তো, ফন্ট কি? স্যার লেখার ধরন, লেখার ডিজাইন, লেখার ডিজাইন বলা যেতে পারে। আচ্ছা, ফৌজিয়া চৌধুরী ম্যাডাম শুনতে পাচ্ছেন? ফৌজিয়া চৌধুরী ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। ম্যাডাম, ফন্ট ছোট বড় করার শর্টকাট কি বলেন তো? ছোট বা বড় করার শর্টকাট কি? কন্ট্রোল প্লাস ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করা যায়। ফার্স্ট ব্র্যাকেট না, সেকেন্ড অথবা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। নিলয় ভাই শুনতে পাচ্ছেন? নিলয় সরকার? জি। আচ্ছা, ফরম্যাটিং কাকে বলে? ফরম্যাটিং কাকে বলে? ফরম্যাটিং
খেয়াল নাই। খেয়াল নাই। আচ্ছা আর কে বলবেন? সোহাগ ভাই বলেন, এমডি সোহাগ ভাই বলেন। স্যার ফরম্যাটিংটা হচ্ছে কোনো কিছু সাজানো গোছানো এরকম সিস্টেম গুলাকে ফরম্যাটিং বলা হয় সাধারণতভাবে। এই কোনো কিছু বলতে এখানে কি সাজাবো আমরা? টেক্সট কে সাজাবো বা ছবিকে সাজাবো? ঠিক আছে, সাজানোই বলে। আমরা এখানে যে কোনো ধরনের পরিবর্তন সাজানো বা যে কোনো ধরনের পরিবর্তনকে ফরম্যাটিং বলে। যদি লেখার কোনো পরিবর্তন করি তাহলে টেক্সট ফরম্যাটিং, ছবির পরিবর্তন করে পিকচার ফরম্যাটিং, টেবিলের কোনো পরিবর্তন সাজানো সেটাকে টেবিল ফরম্যাটিং। আমি আমার নিজেরে যদি সাজাই তাহলে আমি আমার নিজেরে ফরম্যাটিং করি। বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাসে আবার হোপফুলি দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসে যে টিউটোরিয়ালটা আছে, সরি রেকর্ডিংটা আছে, সেটা তো সেভ হতে একটু সময় লাগবে। এটা কালকে আপনারা পাবেন। আর ক্লাসের যে টিউটোরিয়াল আছে সেটা আমি অগ্রিম আপনাদের দিয়ে দিব। সেইটা আপনারা দেখবেন যদি কারো কোনো মিসিং থাকে। আর রেকর্ডিংটাও পাবেন, সমস্যা নেই। আর আজকের ক্লাসের টপিকসের উপর আমি একটা পিডিএফ ফাইল দেবো, সেটা হচ্ছে এমএস অফিসের উপরে। এটা আমি শুধুমাত্র অফিসিয়াল স্টুডেন্টের তাদের দেই, তাদের দিয়ে দিব। সেখানে শর্টকাটগুলো আছে, তারপরে আপনারা নোট করবেন। টাইপিং যারা পারেন না, বাংলা টাইপিং, সেখানে টাইপিং বিষয়ে আলোচনা আছে। তারপরে এক্সেলের কিছু কমন ফর্মুলা আছে, শর্টকাট আছে। এটা আপনাদের দিয়ে দিব। ওটা প্রিন্ট করে যদি সামনে রাখতে পারেন তাহলে আপনাদের অফিসিয়াল আরো অনেক ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে আবার কথা হবে। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি অবশ্যই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, গুড নাইট স্যার।